হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকে নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় সংকলিতার যে 10টা গল্প আছে তোমাদের জন্য এসএসসিতে, সেই 10টা গল্পের একটা সম্পূর্ণ আলোচনা, বলতে গেলে একটা ওয়ান শট ভিডিওর মধ্যে তোমরা এই সমস্ত গল্পের একটা সম্পূর্ণ আলোচনা শুনতে পাবে। এর মধ্যে থেকেই তোমরা জানতে পারবে এই প্রত্যেকটা গল্পের মূল গ্রন্থের নাম এবং গল্পকার বা লেখকদের আরও অন্য দুটো গল্পের নাম, যেগুলো তোমাদের প্রশ্নের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাহলে কোনো রকমভাবে স্কিপ না করে এই আজকের এই আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবে। তোমাদের রিভিশনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও আজকের এই ভিডিওটা। তোমাদের প্রয়োজনে, তোমাদের অনুরোধেই কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হতে চলেছি। আর এরপরে আমি আরেকটা ভিডিওতে তোমাদের সমস্ত পদ্য অর্থাৎ 10টা পদ্যের একটা সম্পূর্ণ আলোচনা নিয়ে হাজির হব। আজকে শুধুমাত্র গল্প নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রথমেই শুরু করব তোমাদের সংকলিতার প্রথম যে গল্পটা আছে, গিন্নি। গিন্নি গল্প থেকে ছোটখাটো বিষয়গুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তা হচ্ছে, গিন্নি গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, যার ছদ্মনাম ছিল ভানু সিংহ। গিন্নি গল্পটা নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গ্রন্থ গল্পগুচ্ছের প্রথম খণ্ড থেকে। আর এই গিন্নি নামটা কেন করা হয়েছে তা গল্প পড়তে পড়তেই তোমরা বুঝতে পারবে। গল্প তো আজকে আমরা আলোচনা করতে গিয়ে সম্পূর্ণ শব্দ লাইন ধরে আলোচনা করবো না, একটা সম্পূর্ণ আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি যাতে করে তোমাদের রিভিশনটা ভালোভাবে হয়ে যায়। গল্প কথক একজন আছেন এই গল্পে, যিনি গল্পটা বলছেন। আমরা ধরে নিতেও পারি যে গল্প কথক স্বয়ং লেখক হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু আমরা গল্প কথক বলেই গল্পটা ধরে নিতে পারি। গল্প কথক বলেছেন যে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের পণ্ডিত ছিলেন শিবনাথ পণ্ডিত। এই শ্রেণীতেই পড়তেন গল্পকথক এবং তার বন্ধু বান্ধবরা। তাদের কথা এবং তাদের শিবনাথ পণ্ডিতের কথাই কিন্তু আজকের বিষয়। এখানে আর একজন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চরিত্র আছে, সে হলো আশু, যে গল্পকথকের সহপাঠী ছিল। শিবনাথ পণ্ডিত এবং আশুর চরিত্র এই গল্পে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই আমরা আসবো শিবনাথ পণ্ডিত সম্পর্কে। গল্পের মধ্যে শিবনাথ পণ্ডিতের একটা চেহারার বর্ণনা আছে। তার চেহারা বেটে খাটো, তার গোঁফ দাড়ি সম্পূর্ণ কামানো, চুলগুলো ছোট ছোট করে ছাঁটা এবং একটা ছোট্ট টিকি ছিল তার মাথায়। এছাড়া তার মুখের চেহারা দেখলে ছাত্রদের অন্তরাত্মা শুকিয়ে যেত। শুধুমাত্র মুখ দেখে কারণ অন্তরাত্মা শুকিয়ে যায় না বা ভেতরের আত্মা শুকিয়ে যায় না, তার একটা বিশেষ কারণ থাকে। তার কি কারণ ছিল? এই যে শিবনাথ পণ্ডিত যিনি শিক্ষক, তিনি কিন্তু খুব সাধারণ শিক্ষক ছিলেন না বা ছাত্রদেরও খুব প্রিয় শিক্ষক মোটেই ছিলেন না। শিবনাথ পণ্ডিতের সম্পর্কে বলতে গিয়ে গল্পকথক বা লেখক আমাদের জানিয়েছেন, এই শিবনাথ পণ্ডিতের দাঁত এবং হুল দুটোই ছিল। সাধারণত প্রাণী জগতে যাদের দাঁত থাকে তাদের হুল থাকে না, যাদের হুল থাকে তাদের দাঁত থাকে না। কিন্তু শিবনাথ পণ্ডিত এমনই একজন প্রাণী যিনি দাঁত এবং হুল দুটোই একত্রে ব্যবহার করতেন তার ছাত্রদের প্রতি। দাঁতের ক্ষেত্রে লেখক জানাচ্ছেন বা গল্পকথক জানাচ্ছেন যে তিনি তার মুখের যে ভাষা, ছাত্রদের যে অকথ্য ভাষায় তিনি কথা বলতেন, গালিগালাজ করতেন, বাবান্ত করতেন, সেই কারণেই বলা হয়েছে তার দাঁত ছিল সাংঘাতিক। সেই সাংঘাতিক একটা তার যে বাক্য জ্বালা, তাতে ছাত্ররা অতিষ্ঠ হয়ে থাকতো। তার যে ভয়ঙ্কর গলার স্বর, মানে চিৎকার করে তিনি উঠতেন, ধমক দিতেন, সেই সমস্ত মিলে একটা ভয়ঙ্কর চেহারা যেন ছাত্ররা শিবনাথ পণ্ডিতের মধ্যে খুঁজে পেতেন। শিবনাথ পণ্ডিত আক্ষেপ করতেন বলে লেখক জানিয়েছেন বা গল্পকথক জানাচ্ছেন যে তিনি বলছেন যে পুরাকালের গুরু শিষ্যের সম্পর্ক এখন আর নাই। অর্থাৎ পুরাকালে যে গুরু শিষ্যের সম্পর্ক ছিল, পুরাতন কালে বা প্রাচীনকালে গুরু গৃহে থেকে ছাত্ররা পড়াশোনা করত, ছাত্রর সাথে শিক্ষকের একটা মধুর সম্পর্ক তৈরি হতো, তারা পিতার মতো তাকে শ্রদ্ধা করত শিক্ষককে, এবং সেই সঙ্গে শিক্ষকরাও কিন্তু তার ছাত্রদের সন্তান সমস্নেহ করতেন। এবং একই ঘরে একই সাথে থাকতে থাকতে শিক্ষকের পত্নী অর্থাৎ গুরুপত্নী এই ছাত্রদের মায়ের মতোই হয়ে যেত এবং তাদের ঘরের ছোটখাটো কাজকর্মও তারা করে দিত এবং এই গুরুরা ছাত্রদের ভীষণ ভালোভাবে লালন পালন করতেন ও তাদের শিক্ষা দিতেন। এই যে শিবনাথ পণ্ডিত, তিনি সেই পুরাকালের সম্পর্ক খুঁজে পাচ্ছেন না, তিনি আক্ষেপ করছেন, অর্থাৎ তার যে ছাত্ররা তাকে সেই সম্মান দিচ্ছে না। কেন দিচ্ছে না, কি করে দেবে? কারণ এই যে ছাত্ররা, তারা তো শিবনাথ পণ্ডিতের কাছ থেকে সেই পরম স্নেহ পায় না। শিবনাথ পণ্ডিত অযথা অসম্ভব বকাঝকা করেন। এখানে বলা হয়েছে তার যে বাক্য বাণ, সেটা যেন একেবারে
বৃষ্টির মতো ঝরে পড়তো। বৃষ্টির মতো কিভাবে ঝরে পড়তো? ছোট ছোট চারা গাছ যখন বাগানে থাকে, সেখানে বৃষ্টির জল প্রচন্ড ধারায় যদি ঝেপে আসে, তখন চারা গাছগুলো একেবারে মাথা নুইয়ে পড়ে নিচের দিকে। ছাত্রদের ওপর যখন শিবনাথ পণ্ডিত প্রচন্ডভাবে বাক্যবাণ বর্ষণ করতেন, মানে কথা বলতেন, ধমক দিতেন, উল্টোপাল্টা কথা শোনাতেন, বাপান্ত করতেন, তখনও যেন ছাত্ররা একেবারে নুইয়ে আসতো, মাটিতে মিশে যেতে হতো। এই ছাত্ররা শিবনাথ পণ্ডিতের মধ্যে কোনো রকমভাবেই কোনো দেবতাকে দেখতে পেতেন না। সুরলোকবাসী কোনো দেবতার সাথে কোনো মিল এই শিক্ষকের একেবারেই ছিল না। কারণ এই সুরলোকবাসী দেবতা এবং এই মর্তের দেবতার মধ্যে একটা প্রভেদ কিন্তু গল্পে লেখক আমাদের দেখিয়েছেন। সুরলোকবাসী দেবতাদের মধ্যে কোনো চাহিদা নেই, তারা ফুল পেলে পুজো পান, তারা পুজো পেলে খুশি হন, না পেলেও দুঃখ পান না। কিন্তু এই যে শিবনাথ পণ্ডিত, ছাত্রদের যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়, একেবারে রক্তবর্ণ চোখ করে তাদের দিকে ধেয়ে আসে, যেটা দেবতার সাথে একেবারে অমিল। আর তার যে সাংঘাতিক গলার জোর, সেই গলার যে শব্দ, তাকে কখনোই দেবতার বজ্রনাদের সাথে তুলনা করা যায় না। বরং দেবতা বলতে যম দেবতার সাথে একটা তুলনা ছাত্ররা মানে শিবনাথ পণ্ডিতের করেছে। কারণ যম দেবতা মৃত্যুকে নিয়ে আসে এবং এই শিবনাথ পণ্ডিত তাদের যেন মৃত্যুকে নিয়ে আসার মতোই ভয় তাদের সামনে নিয়ে আসতো। সেই জন্য যমের সাথে একটা তুলনা ছাত্ররা তার করেছে এবং সবসময় ছাত্ররা তার মৃত্যু কামনা করত। আর এই শিবনাথ পণ্ডিত শুধু যে দাঁত আর হুল ছিল তা নয়, তার কিন্তু আর একটা অস্ত্র ছিল এই ছাত্রদের বিরুদ্ধে। সেই অস্ত্রটা কি? তিনি ছাত্রদের নামকরণকে পরিবর্তন করে দিতেন। লেখক আমাদের জানাচ্ছেন যে নাম কিন্তু প্রত্যেক মানুষের কাছে অত্যন্ত প্রিয় বিষয়। আমাদের কাছে আমাদের মানের থেকে নাম অত্যন্ত বেশি প্রিয়, কিন্তু সেই নামকে বিকৃত করে দিতেন এই শিবনাথ পণ্ডিত। তিনি কি করতেন? শশীশেখরকে ভেটকি বলে ডাকতেন। কেন ডাকতেন? তার চেহারার সাথে মিল খুঁজে পেতেন এই ভেটকির, সেই জন্য তাকে ভেটকি বলে ডাকতেন, অর্থাৎ বিদ্রুপ করতেন বলা যেতে পারে। তার সেরকমই একটা বিষয় একদিন উপস্থিত হয়েছিল, যেটা আমাদের গল্পের আজকের মূল বিষয়। সেটা হচ্ছে এই ছাত্রবৃত্তি ক্লাসের যে 2-1 শ্রেণী নিচে 3য় শ্রেণীর 2য় বিভাগের এক ছাত্র ছিল আশু। সে খুব শান্ত শিষ্ট ভদ্র বাচ্চা ছিল, মানে ভালো ছাত্র ছিল। ক্লাসের মধ্যে সব থেকে ভালো পড়াশোনা সে করতো, সব থেকে বেশি শান্ত সে ছিল। আর 5টা বাচ্চা তার সাথে মিশতে চাইতো, কিন্তু সে খুব একটা কথা বলতো না। কিন্তু তার লেখাপড়াও অত্যন্ত ভালো ছিল, কিন্তু তার একটাই দোষ ছিল, সে প্রায় ক্লাসে দেরি করে আসতো। এবং সেই কারণে এই শিবনাথ পণ্ডিত তাকে প্রচন্ড শাস্তি দিতেন। কিরকম শাস্তি দিতেন? তার মাথা নিচু করে, মানে হাতটা হাঁটুর ওপর রেখে মাথা নিচু করে দাঁড় করিয়ে রাখতেন ক্লাসের বাইরে সিঁড়ির কাছে, এবং ওখান দিয়ে যে ছাত্ররা যেতে আসতে বিদ্রুপ করতো তাকে, দেখতো তাকে, এতে ওই ছাত্রটি কিন্তু অত্যন্ত লজ্জা পেত। কিন্তু তাতে শিবনাথ পণ্ডিতের কিছু যায় আসে না। যাই হোক, তিনি এইরূপ অত্যাচার ছাত্রদের সাথে করতেন। এবং একদিন হয়েছে কি, সূর্যগ্রহণ উপলক্ষে একটা ছুটি দেওয়া হয়েছে স্কুলে, কিন্তু সেই দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির মধ্যে আশু তার বোনের সাথে, তাদের যে বাড়ি ছিল তার গাড়ি বারান্দায় খেলতে বসেছে, পুতুল খেলছে। তা পুতুলের বিয়ে হবে সেদিন। সে বিজ্ঞের মতো তার বোনকে কিছু বোঝাচ্ছে কিভাবে বিয়েটা কি সম্পন্ন হবে। আর এমন সময় দেখা যাচ্ছে পথচারীরা ওই গাড়ি বারান্দার যে একটা ছাউনি মতো ছিল সেখানে আশ্রয় নিচ্ছে বৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য। তা সেখানে শিবনাথ পণ্ডিত তার ছাতাটা মুড়িয়ে জুতোটা হাতে করে এসে দাঁড়িয়েছেন। আর সেই সময় আশুর বোন দৌড়ে শিবনাথ পণ্ডিতের কাছে গিয়ে তাকে প্রশ্ন করেছে, তুমি আমাদের পুতুলের বিয়ের পুরুত হবে? এই প্রশ্ন করতেই শিবনাথ পণ্ডিত যেই ঘুরে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আশু দেখতে পেয়েছে শিবনাথ পণ্ডিত। সঙ্গে সঙ্গে সে ছুটতে ঘরের মধ্যে চলে গিয়েছে। শিবনাথ পণ্ডিত কি করলেন, পরের দিন ক্লাসে এসে, যেই আশু দেরি করে এসে ওখানে দাঁড়িয়েছে দরজায়, বললেন এই যে গিন্নি এসেছেন। এরপরে কেন তার গিন্নি নামকরণ করেছেন, সেই গিন্নিপনার কারণ, অর্থাৎ আশু যে তার বোনের সাথে পুতুল খেলছিল, এই কথাটা সবিস্তারে সকল ছাত্রছাত্রীর সামনে, মানে ছাত্রীর সামনে তিনি গল্প করেন। এই যে গল্পটা তিনি করছেন দীর্ঘ সময় ধরে, ক্লাস জুড়ে ছাত্রছাত্রীরা প্রচন্ড মজা পেয়ে হাসছে, তার দিকে তাকাচ্ছে। আর সেই সময় আশু যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। তার মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত লজ্জা যেন তাকে আজকে গ্রাস করেছে, আর এই ঘটনা তার সাথে যেন জীবনে আর কখনো ঘটবে না। এত লজ্জাজনক ঘটনা তার জীবনে আর কোনোদিন আসবে না, এমনটাই তার মনে হচ্ছে। তা যাই হোক, এর মধ্যে আরেকটা কথা আছে যেটা আমরা গল্পে পেয়েছি, যে আশুর বাড়ি থেকে প্রতিদিন স্কুলে ঠিক বেলা 1টার সময় বাড়ির দাসী একটা পত্রপুটে 2টো মিষ্টি এবং একটা কাঁসার ঘটিতে করে জল আনতো আশুর জন্য। আশু কিন্তু বেজায় বিরক্ত হতো। তার এই যে
একটা বড়লোকি ব্যাপার, বাড়ি থেকে দাসী খাবার আনছে, ব্যাপারটা তার মোটেই ভালো লাগতো না। আশু অত্যন্ত সাধারণ ছেলে ছিল, তার সকলের সাথে সাধারণভাবে থাকতে ভালোবাসতো, তার মধ্যে যে অহংবোধ ছিল না এটাই আমরা প্রমাণ পাই। কিন্তু এই ব্যাপারটা তাকে লজ্জা দিত। কিন্তু সেদিন দেখা গেল ঠিক উল্টো, আশু যেন প্রতীক্ষা করছিল কখন সেই দাসী আসবে। যেই মাত্র দাসী ওই দরজায় এসে দাঁড়িয়েছে, আশু যেন সেই লজ্জা একেবারে আর ধরে রাখতে পারলো না, কান্নায় ভেঙে পড়লো। তার চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু ঝরতে লাগলো, তার গালগুলো লাল হয়ে গিয়েছিল, রক্তবর্ণ ধারণ করেছিল। আর এই যে ঘটনাটা আশু বোধহয় কোনোদিন ভুলতে পারবে না। গল্পকথক আমাদের জানাচ্ছেন যে এরপরে ঘন্টা বেজে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে, শিবনাথ পণ্ডিত হয়তো তার ঘরে গিয়ে, শিক্ষকদের যে ঘর সেখানে গিয়ে খাবার খেয়ে তামাক সেবন করছেন, তিনি হয়তো সবকিছু ভুলেই গেছেন। কিন্তু আশুর ক্লাসের মধ্যে যে ঘটনা ঘটছে, সবাই আশুকে ঘিরে গিন্নি গিন্নি করে লাফালাফি করছে, আশু লজ্জায় মিশে যাচ্ছে। আশুর জীবন থেকে বোধহয় লজ্জাজনক ঘটনা কোনোদিন যাবে না, সে বোধহয় জীবনের অন্তিম কাল পর্যন্ত এই দিনটাকে আর ভুলবে না। কতদিন কত ঘটনা মানুষের জীবনে আসবে, কিন্তু তার যেন মনে হলো এই ঘটনাটা তার জীবনের সব থেকে লজ্জাজনক ঘটনা। আর এখানেই আমরা গল্পের সমাপ্তি দেখতে পাই। যাই হোক, গিন্নি নামকরণ কেন হচ্ছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, আর ছোট গল্প হিসেবেও গল্পটা অবশ্যই সার্থক সেটাও তোমরা বুঝতে পারছো। গল্পের চরিত্র সংখ্যা অত্যন্ত কম, বর্ণনার কোনো বিশেষ ঘনঘটা নেই, একটা সাধারণ গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের গিন্নি গল্পের বিষয়বস্তু। এর পরবর্তী সংকলিতার দ্বিতীয় যে গল্প সেটা হচ্ছে লালু, যার লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার ছদ্মনাম অবশ্যই মনে রাখবে অনিলা দেবী। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্য দুটো ছোট গল্প তোমরা মনে রাখবে অবশ্যই, মহেশ এবং অভাগীর স্বর্গ। আর এই লালু গল্পটা শরৎ রচনাবলীর তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। এখানেও একজন গল্পকথক আছেন, বা আমরা লেখক হিসাবেও ধরে নিতে পারি, কারণ শরৎচন্দ্রের ছেলেবেলার যে বিষয়গুলো আছে তার মধ্যে কিন্তু আমরা এই ধরনের অনেক ঘটনা পেয়েছি। যাই হোক, গল্পকথক বলছেন যে ছেলেবেলায় তার এক বন্ধু ছিল যার নাম লালু। সে অত্যন্ত দুরন্ত ছিল এবং মানুষকে কিভাবে যে বিপদে ফেলা যায় তার নানা রকম ফন্দি তার মাথায় আসতো। এরকমই একদিন রাবারের সাপ দেখিয়ে লালু তার মাকে এমন ভয় দেখিয়েছিল যে তিনি পড়ে গিয়ে তার পা মুচকে 1 মাস তাকে খুঁড়িয়ে চলতে হয়েছে। তার মা, লালুর মা অত্যন্ত রেগে গিয়েছিলেন লালুর প্রতি, এবং তিনি তার বাবার কাছে আর্জি করেছিলেন যে লালুর জন্য সন্ধেবেলায় যেন একজন গৃহশিক্ষক রাখা হয়। লালুর বাবা ছিলেন একজন নামজাদা উকিল। তিনি কিন্তু এই প্রস্তাব মেনে নেননি। তিনি বলেছিলেন যে তিনি সারা জীবন অত্যন্ত কষ্ট করে আজকে এই জায়গায় এসেছেন, তিনি যে কষ্ট করে এত ভালো রেজাল্ট করে আজকে একজন নামী উকিল হয়েছেন, তিনি চান তার ছেলেও এভাবেই নামি একজন মানুষ হোক, এবং কোনো গৃহশিক্ষক ছাড়া। তবে হ্যাঁ, তিনি একটা ফাঁক রেখেছেন, তিনি বলেছেন যেদিন লালু পরীক্ষায় আর প্রথম হতে পারবে না সেই দিন তার জন্য শিক্ষক রাখা হবে। অর্থাৎ এখানেই আমরা বুঝতে পারছি লালু যতই দুরন্ত হোক, যতই দুষ্টবুদ্ধি তার মাথায় থাকুক, সে যে মেধাবী ছিল, অত্যন্ত ভালো পড়াশোনায় ছিল, সেটা কিন্তু আমাদের গল্পকথক বা লেখক এখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, এই যে ব্যাপারটা, এটা কিন্তু লালু মেনে নিতে পারলো না। তার কাছে গৃহশিক্ষক রাখা একজন পুলিশ রেখে তাকে পাহারা দেওয়ার মতো সমান বিষয় ছিল। তার মনে মনে তো মায়ের ওপর রাগ রইল। এবার কি হয়েছে, লালুর বাবা তার ছোট বাড়ি ভেঙে 3 তলা একটা বাড়ি করেছেন, এবং লালুর মায়ের বড় ইচ্ছা গুরুদেব, তার মায়ের যে গুরুদেব আছেন স্মৃতিরত্ন মহাশয়, যিনি বাংলাদেশের ফরিদপুরে, তৎকালীন পূর্ব বাংলার ফরিদপুরে বাস করতেন, তিনি একবার এসে এই বাড়িকে পবিত্র করে দিয়ে যান তার পায়ের ধুলো দিয়ে। কিন্তু ফরিদপুর থেকে স্মৃতিরত্ন আসতে পারছেন না দূরত্বের জন্য। একবার সেই সুযোগ ঘটল, সূর্যগ্রহণ উপলক্ষে স্মৃতিরত্ন মহাশয় আসছেন কাশীতে। তিনি চিঠি লিখে নন্দরানী অর্থাৎ লালুর মাকে জানালেন যে তিনি যখন কাশী থেকে ফিরবেন ফরিদপুরে সেই সময় তিনি পায়ের ধুলো দিয়ে যাবেন পশ্চিমে লালুর বাড়িতে। এখানে তোমাদের বলে রাখি, লালুর বাড়ি ঠিক কোথায় ছিল তার কিন্তু নির্দিষ্ট কোনো কথা লেখক আমাদের জানাননি। বলেছেন পশ্চিমে লালুর বাড়ি ছিল। আমরা ধরে নিতে পারি এলাহাবাদ বা বিহারের কাছাকাছি কোনো একটা জায়গায় হতে পারে তার বাড়ি ছিল। আমরা শুধু পশ্চিম শব্দটাই কিন্তু ব্যবহার করব। যাই হোক, এই স্মৃতিরত্ন এরপরে এসেছেন লালুর বাড়ি। লালুর মা প্রচণ্ড যত্নআত্তি করেছেন, সারাদিন প্রচণ্ড খাটাখুটি করে স্মৃতিরত্ন মহাশয়ের জন্য খাবার তৈরি করেছেন, সুস্বাদু খাবার, যাতে গুরুদেব তুষ্ট হন। তার সমস্ত পূজা আহ্নিকের জন্য 1 তলার যে ঘরটা সেখানে ব্যবস্থা করে দিয়েছেন, এবং 1 তলার ঘরে একটা ফিতের খাট দিয়ে তার শোবার ব্যবস্থা করে দিয়েছেন, কারণ গুরুদেবের উঠতে কষ্ট হবে। 3 তলায় যে পুজোর ঘর আছে লালুর মায়ের, সেখানে উঠতে কষ্ট হবে বলেই এই ব্যবস্থা। তা প্রচণ্ড ভালোভাবে খাওয়া
খাওয়া দাওয়া করে গুরুদেব যখন রাত্রিবেলা শয়নকক্ষে গেছেন, একেবারে কোমল শয্যা দেখে মনে মনে নন্দরানীকে প্রচুর আশীর্বাদ করেছেন। এরপরে একটু গুরু আহার হয়ে গেছিল, গুরুপাক হয়ে গেছিল, তা তিনি কোনো রকমে যখন বিছানায় শুয়েছেন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু ঘুমিয়ে পড়লে কি হবে, কিছুক্ষণের মধ্যেই তার সুপরিপুষ্ট পেটের উপরে ঠান্ডা জলের ফোঁটা পড়তে লাগলো। গুরুদেব তাড়াতাড়ি উঠে বসেছেন, ঠান্ডা জল মুছে ভাবছেন যে নন্দরানীর খাটটা বোধহয়, সেদিনকে না প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, পশ্চিমের একেবারে ঝঞ্ঝা প্রচণ্ডভাবে নেমে এসেছিল। তা গুরুদেব ভাবছেন পশ্চিমের এই প্রবল ঝড় ঝঞ্ঝায় বোধহয় বৃষ্টি বাদলে নন্দরানীর ছাদের এক অংশ হয়তো ফুটো হয়ে গেছে। এই ভেবে তিনি ওই ফিতের খাটটা ওই কোণ থেকে টেনে আর এক কোণে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার একই অবস্থা, তার পেটের ওপর আবার জল পড়তে লাগলো। এইভাবে সমস্ত রাত্রি তিনি ঘরের 4টে কোণের মধ্যেই কিন্তু খাটটা সরিয়ে ফেললেন, কিন্তু জলের থেকে নিস্তার পেলেন না। এবার গুরুদেবের ভয় হলো হয়তোবা ছাদটা এপার থেকে ওপার সমস্ত দিকেই ফেটে গেছে। যদি ছাদটা তার মাথায় পড়ে, তিনি এই ভয়ে দরজা খুলে বাইরে যাওয়ার উপক্রম করছেন। কিন্তু বাইরে যেতে তার যে ভয় করছে না তা নয়, একই অচেনা জায়গা, তার উপর গভীর রাত, অন্ধকার, বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। কিন্তু উপায় নেই, তিনি প্রাণ রক্ষার জন্য দরজা খুলে বাইরে গেলেন। সেই বারান্দায় একটা ছোট বেঞ্চি ছিল যেখানে লালুর বাবার মক্কেলরা এসে বসতো। বাধ্য হয়ে গুরুদেব সেখানে বসলেন, কিন্তু মনে মনে নিজের আত্মমর্যাদা একটু লঘু হয়েছে, কমে গেছে বলে তিনি মনে করলেন। কারণ গুরুদেব মানুষ, ওরকম মক্কেলরা কোন জাতের মানুষ তার নেই ঠিক, তারা এসে বসে, সেই বেঞ্চে তিনি বসেছেন, কি আর করা যাবে। কিন্তু বসে উপায় নেই, পশ্চিমের প্রচণ্ড প্রবল বৃষ্টি ছাড় তার উপর এসে পড়ছে। তিনি কোনো রকমে ধুতির যে খুঁটটা সেটা গায়ে জড়িয়ে বসেছেন, বসে কোনো রকমে একটু ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন, কিন্তু তাতেও উপায় নেই। এর আগে যখন গুরুদেব বেরিয়েছেন দরজা খুলে, তখন তিনি বেরিয়ে প্রথমে একটু ডাকাডাকি করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভাবলেন যে সবাই তো ঘুমিয়ে পড়েছে, কাউকে তো দেখা যাচ্ছে না, তিনি যদি চিৎকার চেঁচামেচি করেন সেটা ছেলে মানুষই হয়ে যাবে, তাই জন্য তিনি আর কাউকে ডাকেননি। তাই যাই হোক, এবার পশ্চিমের ডাঁশ মশার উপদ্রব, প্রচণ্ড মশা। প্রথমে কানে অল্প 2-1টা মশা ভোঁ করছিল, কিন্তু এরপরে ঝাঁকে ঝাঁকে মশা এসে আক্রমণ করতে লাগলো গুরুদেবকে। তিনি বুঝতে পারলেন যে প্রবল বাহিনীর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। তিনি তখন কি করলেন, গামছা হাতে নিয়ে বারান্দার এই প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি করতে লাগলেন। তাতেও নিস্তার পাচ্ছেন না। কিন্তু সমস্ত রাত্রি এইভাবে ছোটাছুটি করে লড়াই করতে করতে তিনি ভীষণ ক্লান্ত হয়ে গেছেন। একে তো অতটা পথশ্রম, তার উপরে গুরুপাক হয়ে গেছে, কিছু অম্ল উদ্গার হচ্ছে, টক ঢেকুর উঠছে তার, আর তিনি পাচ্ছেন না। তখন বাধ্য হয়ে তিনি বারান্দার একটা কোণে দেওয়ালে পিঠ রেখে বসে পড়লেন এবং মনে মনে ভাবলেন যে যত পারুক কামড়াক, আমার আর কিচ্ছু করার নেই। মনে মনে তিনি এই কথা বলে তিনি ওখানে বসে ঘুমিয়ে পড়লেন এক সময়। এখানে বলা হচ্ছে যে সর্বসন্তাপহারী নিদ্রা তাকে গ্রাস করলো, অর্থাৎ যে ঘুম মানুষের সমস্ত ক্লান্তি দূর করে দেয়, সেই ঘুম তাকে একেবারে গ্রাস করে নিল। ঘুমিয়ে ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখছেন যে নন্দরানী সুকোমল বিছানায় ঘুমাচ্ছেন। যাই হোক, এরকম একটা স্বপ্ন দেখছেন। এমন সময় এইভাবে আর মনে মনে তার ঘুমের আগে তিনি মনে মনে ভেবেছেন যে সকাল হলে তিনি আর এই পোড়াবে দেশে থাকবেন না। তার এটাও মনে হলো এই জন্যই এরকম একটা বিপদে পড়তে পারেন বলেই হয়তো এতদিন ধরে তিনি নন্দরানীর আমন্ত্রণ সত্ত্বেও এখানে আসতে পারেননি। যাই হোক, এসব ভাবনা চিন্তার পর তিনি যখন ঘুমিয়ে পড়েছেন, আস্তে আস্তে ভোর হয়ে গেছে। ভোর যখন হয়েছে, সবে মাত্র ভোরের আলো ফুটছে, তখন নন্দরানী তাড়াতাড়ি উঠেছেন। তিনি তো গুরুদেবকে আগের দিন ভালোভাবেই খাইয়েছেন, কিন্তু তবু তার মনে হয়েছে কাল ভালো করে খাওয়ানো হয়নি, কারণ রাতের বেলা খাইয়েছেন, আজকে দিনের বেলা ভালো করে গুরুদেবকে তুষ্ট করতে হবে। তিনি প্রথমেই গুরুদেবের ঘরে এলেন, এসে দেখলেন একই ব্যাপার, ফিতের খাট এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, জানলায় যে ক্যানভাসের ব্যাগ ঝুলছিল সেটা নিচে নামানো, পুজোর আহ্নিকের যে জিনিসপত্র সেগুলো ঘরের বিভিন্ন দিকে ছড়ানো রয়েছে, একটা বিশ্রী ব্যবস্থা। তিনি খুব ভয় পেয়ে গেলেন, হলো কি? তিনি তাড়াতাড়ি বারান্দায় গিয়ে দেখতে পেলেন অন্ধকারের মধ্যে যেন কেউ একজন বসে আছে। আবিষ্কার করলেন গুরুদেব, তাকে ডাকলেন। গুরুদেবকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। গুরুদেব তখন বললেন, আর কি বলবো, সারা রাতের ঘটনা তিনি খুলে বললেন নন্দরানীকে। আর বললেন তিনি এত সুন্দর বাড়ি করেছিল তুমি মা, কিন্তু ছাদটা আগাগোড়া ফেটে গেছে। নন্দরানী তখন গুরুদেবকে বললেন, কিন্তু 3তলা বাড়ি আমার, তাহলে 1তলার ছাদ ফুঁড়ে কি করে জল আসবে? তাহলে তো 2টো ছাদ ফুঁড়ে জলটা নামতে হবে। এই ভেবে নন্দরানী তাড়াতাড়ি গেলেন গুরুদেবের গৃহে এবং খাট
তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, দেখলেন খাটের অনেকটাও বেশ ভিজে গেছে। তিনি এবার আবিষ্কার করলেন যে তার ঘরের যে খাটের মশারি, সেই মশারির মধ্যে এক টুকরো কাপড়ে বেশ ভালো করে একটা বরফের খণ্ড বেঁধে দেওয়া হয়েছিল। তার থেকে সমস্ত রাত্রি জল পড়েছে এবং তখনও কিছুটা বরফ গলতে বাকি। তিনি প্রচণ্ড রেগে গেলেন, রাগে লজ্জায় ভয়ে একেবারে উন্মত্ত হয়ে গেলেন বলতে গেলে। তাড়াতাড়ি বাইরে আসলেন, প্রত্যেককে ডাকলেন কে কোথায় আছে, ডেকে বললেন যে সেই হতভাগা লেলোকে যেখান থেকে হোক ধরে আনা হোক, তাকে আজকে তিনি তার শেষ দেখে ছাড়বেন। এবং তিনি বললেন যে তিনি চিৎকার করতে লাগলেন এবং সেই সময় লালুর বাবা ওপর থেকে নিচে নামছিলেন দোতলা থেকে। তিনি ব্যাপার দেখে অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে। লালুর মা তাকে সব বলল এবং আরও বললেন যে একমাত্র জলে ডুবে, গঙ্গায় ডুবে তাকে মরতে হবে, তা না হলেই মহাপাতকের কোনো প্রায়শ্চিত্ত মিলবে না। সমস্ত দেখে শুনে লালুর বাবা কি করবেন, তিনি পেছন ফিরে দাঁড়ালেন, কারণ তার তো হাসি পাচ্ছে বিষয়টা দেখে, ছেলের দুষ্টু বুদ্ধি দেখে। শেষ পর্যন্ত গুরুদেবও হাসতে শুরু করলেন তার নিজের নির্বুদ্ধিতায়, কারণ তিনি বুঝতেই পারেন নিজের 3 তলা বাড়ি, সেখানে জল কি করে ছাদ ফুঁড়ে পড়বে। তার মানে আমরা এই গুরুদেবকেও কিন্তু এখানে হাস্যরসিক মানুষ দেখতে পাচ্ছি। তৎকালীন গুরুদেব সম্পর্কে আমরা যে ধরনের কথা শুনতে পেতাম যে তারা অত্যন্ত রাগী, কথায় কথায় অভিসম্পাত করেন, সেরকম কিন্তু গুরুদেব স্মৃতিরত্ন একেবারেই নন। তিনি বেশ মজা পেয়েছেন বিষয়টা, নিজের নির্বুদ্ধিতায় নিজেই হেসে ফেলেছেন। আর লালুর মা কিন্তু লালুকে ধরে আনার জন্য লোক পাঠিয়েছে। লোক তো বিস্তর খোঁজাখুঁজি করে লালুকে পেল না। শেষ পর্যন্ত একজন কাজের লোক খুঁজে এসে খবর দিল, এক দারোয়ান খুঁজে এসে খবর দিল যে লালু নাকি পাশের পাড়ায় মাসির বাড়িতে মিষ্টি খাচ্ছে। এই মাসি লালুর মায়েরই নিজের বোন এবং তার যে স্বামী তিনিও একজন উকিল ছিলেন। সেই মাসির বাড়িতে লালু বেশ আনন্দের সাথে মিষ্টি খাচ্ছে এবং কদিনের মধ্যে লালুকে কিন্তু এই বাড়ির ত্রিসীমানায় দেখা গেল না। লালু এতটাই বুদ্ধিমান, সে জানে যে একেবারে ফুটন্ত তেলে বার্তাকু দিলে যে কি ভয়ঙ্কর শব্দ হবে। সে সেই কারণে একটু দূরে থাকতে লাগলো। সে যখন সবকিছু ঠান্ডা হবে তারপরে ফিরে আসবে। অতএব লালুর বুদ্ধিমত্তার পরিচয়ও কিন্তু আমরা গল্পটার মধ্যে পেয়ে গেছি। কাজেই বুঝতে পারছো যে গল্পের নামকরণ লালু সম্পূর্ণ একটা চরিত্রভিত্তিক নামকরণ এবং গল্পটাও কিন্তু ছোট গল্প হিসাবে একটি সার্থক ছোট গল্প। এরপরের যে গল্প আমরা পাবো সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বামা। এক্ষেত্রে বলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূল গ্রন্থ তাল নবমী থেকে গল্পটা নেওয়া হয়েছে। বিভূতিভূষণের অন্য 2 ছোট গল্প হচ্ছে পুঁই মাচা এবং মৌরি ফুল। আর আমাদের এই যে বামা গল্পটা, সেই গল্পে আমরা একজন গল্পকথককে পাচ্ছি যিনি গল্পটা আমাদের সামনে উপস্থিত করছেন। তিনি বলছেন যে প্রায় 22-24 বছর বয়স যখন তার ছিল, সেই সময় তিনি শচীশ কবিরাজ ছিলেন চুঁচুড়ায়, তার অধীনে কাজ করতেন। সেই কবিরাজের জিনিসপত্র, স্বপ্নে পাওয়া জিনিসপত্র তিনি বিক্রি করতেন। আর এই বিক্রির কাজটা যখন তিনি করতেন তখন তাকে গেরুয়া বেশে, মানে গেরুয়া কাপড় পরতে হতো, ক্যানভিসের ব্যাগ থাকতো, তাতেই মাদুলি টাদুলি সমস্ত কিছু ভরা থাকতো, ক্যানভিসের জুতো থাকতো এবং গলায় রুদ্রাক্ষের মালা থাকতো। এই একটা বেশে তিনি ওইগুলো বিক্রি করে বেড়াতেন। কিন্তু বেশি দিন তিনি কাজটা করেননি, কারণ তার শরীরে সই ছিল না এইভাবে ঘুরে ঘুরে কাজটা করা, তা তিনি কাজটা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এই যে কাজটা তিনি করতেন, সেই কাজের পরিবর্তে শচীশ কবিরাজ তাকে মাইনে দিতেন এবং রাহা খরচ দিতেন, অর্থাৎ হাত খরচা যাকে বলে, যাতায়াত খরচা, হাত খরচা যেটুকু লাগে সেটুকু দিতেন। তা এই কাজেরই একটা বিশেষ অভিজ্ঞতা আমাদের সাথে বর্ণনা করেছেন এই গল্পকথক। তিনি এই কাজের সময় শচীশ কবিরাজের একটা ব্যক্তিগত কাজ নিয়ে একবার গেছিলেন মাখমপুরে। মাখমপুরটা ছিল বর্ধমান জেলার মেমারি স্টেশনে নেমে বেশ কিছুটা দূরে। তা এই মাখমপুরে কি ছিল না, শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি ছিল। শ্বশুর বাড়ির কেউ বেঁচে ছিল না, আর শ্বশুর বাড়ির একটাই মেয়ে ছিল শচীশ কবিরাজের, যিনি গৃহিণী মানে পত্নী, যার ফলে শচীশ কবিরাজ একমাত্র ওয়ারিশান দাঁড়িয়েছিলেন ওই সম্পত্তির, মাখমপুরের যে জমিদারি সম্পত্তি। তা পৌষ মাসের কিস্তির যে টাকা, সেই টাকা খাজনার টাকা, সেটা আদায় করতে পাঠিয়েছিলেন এই শচীশ কবিরাজ আমাদের গল্পকথককে। গল্পকথকের কোনো নাম কিন্তু আমরা এখানে পাইনি। তা যাই হোক, গল্পকথক সেই কাজেই রওনা হয়েছেন। তিনি বর্ধমান স্টেশনে মানে মেমারি স্টেশনে নেমেছেন। নেমে প্রথমে সেই ব্যাগ ট্যাগ সমস্ত কিছু নিয়ে এসেছেন, মানে তার গেরুয়া বসন, মাদুলি সমস্ত নিয়ে এসেছেন। তার ইচ্ছা কি, যদি পথে ঘাটে কিছু বিক্রি হয় তাহলে বেশ টাকা পয়সাও রোজগার হয়ে যাবে। তাই কাজটা করতে করতেই তিনি কিন্তু চলছেন, তার বেশ বিক্রি পাটটাও হচ্ছে। তার স্টেশন থেকে নেমে সামনে একটা হাট বাজার পড়েছে, সেখানে কিছু খেয়ে নিয়েছেন, আবার চলতে শুরু করেছেন। চলতে গিয়ে সামনে আবার একটা হাট পড়েছে। তা সেখানে দোকানিদের কাছ থেকে তিনি শুনলেন যে জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়
এখানে ফাঁসুড়ে ডাকাতরা বাস করে। ফাঁসুড়ে ডাকাত আগেকার দিনে প্রচুর ছিল, যারা অপরিচিত পথচারীদের আক্রমণ করত, বিভিন্নভাবে আক্রমণ করত। ফাঁস মানে গলায় ফাঁস দিয়ে তারা তাদের আক্রমণ করত, কখনো বা অতর্কিতে ঝোপঝাড়ের আড়াল থেকে ঝাঁপিয়ে পড়তো তাদের ওপর, বিভিন্নভাবে আক্রমণ করে তাদের জিনিসপত্র কেড়ে কুড়ে নিত, মারধর করে তাদের কখনো মেরে ফেলতো বা আত্মহত্যা করে দিত। এই ছিল ফাঁসুড়ে ডাকাত। তা দোকানিরা বললো যে সন্ধ্যের পরে যেন ভদ্রলোক আর না হাঁটেন। এখানে সঞ্জয়পুর বলে একটি গ্রাম আছে, একটা দিঘি পড়বে পথে, সেই দিঘিটা পার হয়ে সঞ্জয়পুর গ্রাম, সেখানে যেন তিনি রাতটা বিশ্রাম নিয়ে পরদিন আবার পথ চলতে শুরু করেন, কারণ অনেকটা দূর তাকে এখনো যেতে হবে। তা যাই হোক, তিনি তাদের কথা শুনে এগোচ্ছেন, একটু ভয়ও করছে, কারণ হাতে বেশ টাকা পয়সা আছে, ওই মাদুলি বিক্রি করতে করতে তিনি এসেছেন। এবার তিনি চলতে চলতে সামনে পেলেন সেই দিঘি। সেই দিঘিটা তাল গাছ দিয়ে ঘেরা আর খুব উঁচু পাড় ছিল তার। তা তিনি দেখছেন দিঘিটার পাশ দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তা ধরে তিনি যখন এগোচ্ছেন, রাস্তা শেষ করে তিনি দিঘিটাকে পেছনে ফেলে যখন এগিয়েছেন, দেখছেন একটা বড় মাঠ আছে, সামনে একটা গ্রাম বুঝতে পারছেন, গরু বাছুর চড়ে বেড়াচ্ছে, একটা লিলি করছে গ্রাম, মানে জনবসতি আছে ভালো, কিন্তু মানুষজন খুব একটা দেখা যাচ্ছে না। তিনি মনে মনে ভাবলেন যে গ্রাম আছে, গরু চড়ছে, তাহলে তো দিব্যি মানুষের বাস, তাহলে কেন মানুষ শুধু শুধু ভয় দেখায়? মানুষ অকারণে মানুষকে ভয় দেখানোর একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এইসব ভাবছে। এমন সময় হঠাৎ পেছন থেকে তাকে একজন মানুষ এসে ডাকলো, ডেকে জিজ্ঞেস করলো যে তিনি কোথায় যেতে চাইছেন। তা ভদ্রলোক বললেন যে তিনি যেতে চাইছেন কোথায়, সতীশ কবিরাজের বাড়িতে। তো তখন ওই ভদ্রলোক, বৃদ্ধ যিনি, তিনি জিজ্ঞেস করছেন যে তিনি জমিদারের গোমস্তা কিনা। তা গল্পকথক বললেন তিনি গোমস্তা নন, কিন্তু এই কাজকর্ম দেখাশোনার জন্যই তিনি যাচ্ছেন, মানে কি কাজে তিনি যাচ্ছেন সেটা বললেন। তা যাই হোক, তখন আর কাউকে এখানকার চেনেন কিনা সেটাও জিজ্ঞাসা করলেন। তিনি বললেন না, আর কাউকে তিনি চেনেন না। ওই বৃদ্ধকে দেখতে ছিল বেশ বলিষ্ঠ রকমের, গায়ে বেশ জোর আছে তার, দেখতে মনে হয় বৃদ্ধ হলেও তার পেশিগুলো বেশ সতেজ আর কি, সবল, আর তার হাতে একটা লাঠি ছিল। তা সেই বৃদ্ধ তাকে বললেন যে তার নাম নফরচন্দ্র দাস, তারা যাতে বাড়ি। তখন এই বৃদ্ধই তাকে বললো যে আজকে রাতটা তিনি যেন তার বাড়ির অতিথি হয়ে রাতটা কাটিয়ে যান। তারা যেহেতু যাতে বাড়ি জল গ্রহণ করতে পারবেন, তিনি যতই ব্রাহ্মণ হোক তাদের জল গ্রহণ করা যাবে, একেবারে অচ্ছুত নন, কিন্তু রান্নাটা করে খেতে হবে, কারণ তাদের হাতের রান্না বামুন মানুষরা সেই সময় খান না। তা বললেন যে তিনি তাকে আলাদা রান্নাঘর দিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে, তিনি যেন রান্না করে খান। তা যাই হোক, গল্পকথক তো বেশ ভালো লাগছে শুনে। তার মনে মনে তিনি ভাবছেন যে আগেকার দিনের মানুষ, গ্রামের মানুষ, কত সুন্দর তাদের আতিথেয়তা। এইসব ভাবতে ভাবতে নফরচন্দ্র দাসের সাথে তার বাড়িতে গেলেন। বাড়িতে যখন পৌঁছলেন, সন্ধে হয়ে গিয়েছে, একটা কুকুর ডেকে উঠল। এই যে ডাকটা, এই ডাকের মধ্যে যেন গল্পকথক একটা অমঙ্গলজনক সংকেত শুনতে পেলেন। তার মনে হলো তিনি ঠিক সন্ধেবেলা কোনো গৃহস্থের বাড়িতে আসেননি, যেন কোনো শ্মশান ভূমিতে এসে পড়েছেন, এমন একটা ফিলিং হলো, একটা অনুভূতি হলো তার। এরপরে তিনি দেখলেন যে সামনে আছে কি বলে, গোয়াল ঘর, তারপরে ওই বিচুলির গাদা যাকে বলে, সেই সমস্ত কিছু আছে, দেখে বোঝা যাচ্ছে বেশ অবস্থাপন্ন গৃহস্থ। এখানে একটা বর্ণনা দেওয়া হয়েছে যে বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর, বলদ আর গাইয়ে মিলে 20-22টা, অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ মানে সচ্ছল একজন গৃহস্থের বাড়িতে তিনি এসেছেন। আর একটা বর্ণনা দিয়েছেন ঘরের, 8চালা ঘর আছে 4টে, আর তার সাথে সংযুক্ত চণ্ডী মণ্ডপ। এই চণ্ডী মণ্ডপটা সামনের দিকে আছে, এই চণ্ডী মণ্ডপের পেছনের দিকে অন্তঃপুর, মানে তাদের যে বাড়ি। আর এই চণ্ডী মণ্ডপের সাথে লাগোয়া একটা ঘর কুঠুরি আছে, সেই কুঠুরিতেই এই গল্পকথককে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। এই যে কুঠুরিটা, তার সাথে চণ্ডী মণ্ডপের একটা মানে ভেতরের অন্তঃপুরের বাড়ির কিন্তু একটা বেশ মিল ছিল, মানে ভেতরে একটা দরজা আছে, ওই দরজাটা খুললেই ওই বাড়ির ভেতর থেকে এই কুঠুরিতে প্রবেশ করা যায়। আবার দরজাটা বন্ধ করে দিলে কুঠুরিটাকে দেখে মনে হয় যেন একেবারে বাইরের বাড়ি, ওর সাথে অন্তঃপুরের কোনো যোগাযোগ নেই। আর এই গল্পকথক যেখানে আছেন, সেখানে বারান্দায় একটা ছোট জায়গা রাখা আছে, সেখানে রান্নার ব্যবস্থা আছে। তা গল্পকথককে তো নফরচন্দ্র দাস সমস্ত ব্যবস্থা করে দিয়ে চলে গেছেন। তিনি রান্নার জোগাড় যন্ত্র করবেন বলে ভাবছেন, ওই সময় বসে আছেন একটু। আর সেই সময় তিনি লক্ষ্য করলেন যে ওই ভেতর বাড়ি থেকে দরজা দিয়ে ওই কুঠুরির মধ্যে প্রবেশ করলো একটি মেয়ে, মানে একটি বউ, তার ঘোমটা দেওয়া আছে। কিন্তু একটা অদ্ভুত বিষয় তিনি লক্ষ্য করলেন যে বউটি ঝাড় দিতে দিতে বারবার গল্পকথকের মুখের দিকে তাকাচ্ছে, যেটা গল্পকথকের একদম ভালো লাগলো না। সন্ধ্যেবেলা গৃহস্থ বউ, তিনি কেন একজন পরপুরুষের দিকে এভাবে চাইবে, যেটা গল্পকথক সাধারণত সেই সময় গ্রামে দেখা যায় না। পরপুরুষের দিকে গ্রামের
মানে বউরা ওভাবে তাকায় না, তারপরে একটা অপরিচিত মানুষ। তো যাই হোক, তিনি অবাক হলেন, তিনি মনে মনে ভয়ও পাচ্ছেন কোনো বিপদে পড়বেন কিনা, মানুষটা ভালো কিনা। তিনি মনে মনে ভাবছেন যে তিনি কি বাড়ির কর্তা নফরচন্দ্র দাসকে ডেকে এনে গল্প করবেন আর রান্না করবেন, এটা মনে মনে ভাবছেন। তা দেখলেন বউটা হঠাৎ চলে গেল অন্দরমহলে। আবার কিছুক্ষণ পর ফিরে এলো, ফিরে এসে আবার বিভিন্ন কাজ করতে করতে নফরচন্দ্র গল্পকথকের কানের কাছে এসে হঠাৎ করে ফিসফিস করে বলে গেল যে সে যেন আজকে রাতে পালায়, কারণ তা না হলে এরা মেরে ফেলবে, এরা ফাঁসুরে ডাকাত। এই কথা শুনেই তো তার হাতের খুন্তি হাতেই রয়ে গেল, প্রচন্ড ভয় করতে লাগলো কি করবে। তিনি তখন বলছেন, মানে মনে মনে ভাবছেন কি করবেন, ভয় পেয়ে গেছেন বলেই কিন্তু মেয়েটি আবার অন্দরে চলে গেছে। আবার কিছুক্ষণ পর এসে যখন এসেছে তার আগে গল্পকথক মনে মনে ভাবছে যে কি করে তিনি পালাবেন, সামনে তো ওরা চণ্ডী মণ্ডপে গল্প করছে, তিনি শুনতে পাচ্ছেন, তাহলে কিভাবে পালাবেন। তখন গল্পকথক এইসব ভাবছে আর মেয়েটা সেই সময় এসেছে। মেয়েটা এসে বলল যে মেয়েটি দেখে এসছে চারদিকে পালাবার কোনো ব্যবস্থা নেই, ওরা সমস্ত আটঘাট বেঁধে বসে আছে। তখন গল্পকথক তাকে জিজ্ঞেস করছে, তাহলে তুমিই বলে দাও মা, তুমি আজকে রক্ষাকর্ত্রী আমার, তুমিই তো আমাকে রক্ষা করতে এসেছো, তাহলে কিভাবে আমি রক্ষা পাবো। তখন মেয়েটি বলছে যে আমি আপনাকে কিছু কথা শিখিয়ে দেবো, যে কথাগুলো আপনি যদি একেবারে মুখস্থ করে রাখতে পারেন এবং যেভাবে আমি সেটাকে ব্যবহার করতে বলবো সেটা যদি করতে পারেন তাহলে আজকে আপনি বেঁচে যাবেন। তখন বলে আবার সে বাড়ির ঘরে যায় এবং কিছুক্ষণ পর ফিরে আসে। এবার সে তাকে কিছু কথা বলে। সে কি বলে, সে বলে আমি যা বলবো সেটা মনে রাখতে হবে। আমার নাম বামা, আমি এ বাড়ির মেজ বউ। আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর আর জেলা বর্ধমান আর থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা দুই বোন। আমার দিদির নাম খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা, বর্ধমান জেলা। শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে বাড়ি। অর্থাৎ এই যে বামা তার সম্পূর্ণ বাপের বাড়ির একটা পরিচয় গল্পকথকের সামনে তুলে ধরল। তারা মজুমদার বাড়ি, তার বাপের বাড়ি মজুমদার বাড়ি, তার জ্যাঠা এবং বাবা দুজনেই বেঁচে আছে। মা মারা গেছে, বামা এবং তার আর একটি বোন আছে, সেই বোনের বিয়ে হয়েছে দাস বাড়িতে, তারা সবাই যাতে বাড়ি। এই সমস্ত কথা তাকে মনে রাখতে হবে এবং শুধু মনে রাখলেই হবে না, নফরচন্দ্র দাস যখন আসবে খাওয়া দাওয়ার পর তখন তাকে বলতে হবে যে তিনি হচ্ছেন ওই বাড়ির গুরু বংশ। অর্থাৎ আগেকার দিনে ওই যে লালু গল্পেই তোমরা পড়লে একটা গুরুদেবের ব্যাপার ছিল, মন্ত্র দিতেন শিষ্যদের, সেই মন্ত্র শিষ্য হচ্ছে বামাদের পরিবার। আর বামা নামক একটি মেয়ের বিয়ে হয়েছে এই গ্রামে, তিনি শুনেছেন। নফরচন্দ্র দাসের কাছে তিনি জিজ্ঞেস করবেন তিনি ওই বামাকে চেনেন কিনা বা ওই পরিবারের কোনো খবর জানেন কিনা, কারণ তিনি গুরু বংশের একজন মানুষ, মানে বামাদের বাড়ির গুরু বংশের একজন মানুষ। এই কথা যখন নফরচন্দ্র দাসকে তিনি প্রথমে একটু হেঁচকে তুলে বললেও পরে কিন্তু গড়গড় করে বলতে পেরেছিলেন ভালোভাবে। তা বলার পর নফরচন্দ্র দাস প্রথমে একটু চমকিয়ে গিয়েছিলেন, একটু হতমত খেয়ে গেছে। তারপরে হঠাৎই অন্দরমহলে চলে যায় এবং সঙ্গে করে তার মেজ বউ বামা, তার ছেলে শম্ভু, মনে রাখবে তার ছেলের নাম কিন্তু শম্ভু, যেটা গল্পে উল্লেখ আছে, বামার স্বামীর নাম শম্ভু, এবং বামার যে শাশুড়ি মা তাকে সঙ্গে করে আসে। বামাকে দেখিয়ে বলা হয় যে তিনি যারা গল্পকথককে সে চেনে কিনা। বামা দেখে একেবারে অদ্ভুত অভিনয় করে, সে মাথার কাপড় খুলে দেয়, গলায় আঁচল দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে গল্পকথককে এবং এমনভাবে কথা বলতে থাকে যেন গল্পকথককে সে কতদিন ধরে চেনে। নিখুঁত অভিনয় করে বামা। এই অভিনয় দেখে গল্পকথক আপ্লুত হয়ে যায়। যাই হোক, এই ঘটনায় একেবারে বিশ্বাসযোগ্য হয়ে যায় নফরচন্দ্র দাসের কাছে বিষয়টা। তারপর নফরচন্দ্র দাস সেই যাত্রায় তাকে ছেড়ে দেয়। বামা বলে যায় যে আপনি এই যাত্রা বেঁচে গেছেন, রাত্রে ঘুমিয়ে পড়ুন, পরদিন চলে যাবেন, এরকম একটা ব্যাপার। পরদিন সকালবেলা নফরচন্দ্র দাস আসে, তাকে গুরু প্রণামী হিসেবে 5টা টাকা দেয় এবং তাকে সঞ্জয়পুরের উদ্দেশ্যে যাত্রা করতে দেয়। এই হচ্ছে মূল ঘটনা, মানে একটা হাড়হিম করা ফাঁসুড়ি ডাকাতের গল্প আমরা এই বামা গল্পের মধ্যে কিন্তু পাচ্ছি। কিন্তু এই বামা গল্পের শেষে গল্পকথক বলছেন যে তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত ওই মহিলাকে কখনো ভুলবেন না। ওই স্নেহময়ী জননী রূপী যে বামা, তার প্রতি তার অগাধ একটা শ্রদ্ধা তিনি সারা জীবন রেখে যাবেন। কেন রেখে যাবেন তা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো, যে সে যাত্রা যদি তাকে না বাঁচাতো বামা, তাহলে তার আর বাঁচা হতো না। যাই হোক, এই হলো বামা গল্প। বামা নামকরণটাও চরিত্রভিত্তিক নামকরণ, ছোট গল্প হিসাবেও গল্পটা সম্পূর্ণ সার্থক, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবার আমরা আসবো আমাদের আজকের সংকলিতার চতুর্থ গল্প ক্যানভাসারে।
ক্যানভাসার গল্পটির রচয়িতা বনফুল। বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, অবশ্যই এটা শিখে যাবে। আর মূল গ্রন্থ হচ্ছে বনফুলের শ্রেষ্ঠ গল্প। এছাড়া তার অন্য দুটো ছোট গল্প হচ্ছে পাখি এবং জতুগৃহ। আমাদের আজকের যে গল্প, সেই গল্পের নাম হচ্ছে ক্যানভাসার। প্রথমেই আমরা বলি ক্যানভাসার শব্দের অর্থ কি। যিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে বেড়ান তাকেই ক্যানভাসার বলা হয়। আমাদের আজকের গল্পের মূল চরিত্র তিনজন: ভৈরব, কাত্যায়নী এবং হীরালাল। হীরালাল হচ্ছে আমাদের আজকের ক্যানভাসার চরিত্রটি। অর্থাৎ গল্পের যে নামকরণ ক্যানভাসার, সেটা কিন্তু মূলত চরিত্র ভিত্তিক নামকরণ। যাই হোক, এই যে ক্যানভাসার গল্প, তার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কাত্যায়নী এবং ভৈরব, এরা দুজনের স্বামী স্ত্রী, এবং তাদের কলহ দিয়ে বা ঝগড়া দিয়ে সূচনা। কাত্যায়নীর বহুদিন ধরে একটা শৌখিন শাড়ি পরার শখ, এবং এই নিয়েই কলহের সূচনা বা ঝগড়ার সূচনা। কিন্তু ভৈরব বেকার, সে পারে না তার স্ত্রীর এই স্বাদ পূরণ করতে। কিন্তু সে বেকারত্বের যে কথা, সে কথা সে বলতে পারছে না তার স্ত্রীর কাছে, তার পৌরুষে আঘাত লাগছে। সে তখন স্তব বাক্য দিয়ে তার স্ত্রীকে ভোলানোর চেষ্টা করছে। সে বলছে এইসব বিলাস লালসার ফলেই আজকাল দেশটা উচ্ছন্নে যাচ্ছে। তারপর নানান কিছু তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কাত্যায়নীও বোঝবার পাত্রী নয়। সে প্রচণ্ডভাবে তার স্বামীকে যে শ্রদ্ধা করে, সেটা আমরা গল্প লেখকের কথাতেই বুঝতে পারছি। সে একেবারেই তার স্বামীর প্রতি পতিব্রতা যাকে বলে, কিন্তু স্তববাক্যে ভুলতে সে রাজি নয়। সে তখন তাকেও দু চারটে খোঁটা দিচ্ছে, কথা বলছে যে যার হাই তুলতে চোয়ালে খিল ধরে, তার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন, তার বিয়ে করতে যাওয়া দরকার কি ছিল, এইসব কথা বলে তাকে কটু কথা শোনাচ্ছে। কিন্তু এই ধরনের কথা যখন কোনো পুরুষকে বলা হয়, তার পৌরুষত্বে তো আঘাত লাগবে। কথাটা নিদারুণ, সত্যি হলেও নিদারুণ। তখন ভৈরব আর মুখে কথা না বাড়িয়ে তখন সে প্রচণ্ড রেগে গিয়ে মাথায় একটু তেল, মাথার উপর তেল দিয়ে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে সামনে একটা নিম গাছের বেরিয়ে গেছে পথে। প্রচণ্ড দুপুর রোদের মধ্যে বেরিয়েছে। একটা নিম গাছ থেকে একটা ডাল ভেঙে দাঁতন তৈরি করছে দাঁতে ঘষবে বলে। ঠিক সেই সময় তার সামনে হাজির হয়েছে কে না, হীরালাল ক্যানভাসার, যে আমাদের আজকের গল্পের মূল চরিত্র বা প্রধান চরিত্র বলা যায়। হীরালাল তার সামনে দাঁড়িয়ে একেবারে একগাল হাসি হেসে, দাঁত বের করে হেসে তাকে বলছে, এক কৌটো মাজন নেবেন। ভৈরব তো প্রথমেই অত্যন্ত রেগে গেছে, কারণ এইমাত্র এই বিলাস দ্রব্য নিয়েই তার বউয়ের সাথে কথা হচ্ছিল, ঝগড়া হচ্ছিল, আর তার সামনে একজন বিলাসী জিনিসপত্র নিয়ে হাজির হয়ে তাকে বলছেন মাজন নেবেন। এই দাঁতন সে নিমের ডাল ভাঙলেই তার দাঁত পরিষ্কার হয়ে যায়, তাহলে বিলাসী মাজন নেওয়ার কি দরকার। সে প্রচণ্ড রেগে হীরালালকে বোঝানোর বলার চেষ্টা করছে যে আপনাদের জন্যই দেশটা উচ্ছন্নে যাচ্ছে। কিন্তু হীরালাল কোনো কথায় কোনো কান দিচ্ছে না। অনেক কথাই ভৈরব তাকে শোনাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে হীরালাল কোনো কথায় কান না দিয়ে বারবার একই কথায় বলে যাচ্ছে, ভালো মাজন, এক কৌটো মাজন নিন, দাঁতের পোকা, দাঁত দাঁতের ব্যথা সব কিছু সেরে যাবে, দাঁতের গোড়া ফোড়া সব সেরে যাবে, এসব নানা কথা বলে যাচ্ছে। তখন ভৈরব অত্যন্ত রেগে যায়। ভৈরব একটু বেশি উত্তেজিত হয়ে পড়ে এবং ক্যানভাসার হীরালালকে একেবারে রাগের মাথায় বলে যে সে যেন গা থেকে চলে যায়। এর আগে আমাদের একটা কথা বলা দরকার যে এইরকম একটা অজপাড়া গায়ে হীরালাল ক্যানভাসার কি করে প্রবেশ করলো, সেটাও কিন্তু গল্পের বিষয়বস্তু। এখান থেকেও প্রশ্ন হতে পারে। হীরালাল আসলে গ্রামে আসতো না, তার যাওয়ার কথা ছিল অন্যত্র, কিন্তু সে ওভার ক্যারিড হয়ে এই গ্রামে এসে পড়েছে। আসলে সে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, ফলে তার স্টেশন ছেড়ে ট্রেনটা কখন চলে গেছে সে বুঝতে পারেনি। ফলে ওভার ক্যারিড হয়ে সে যেখানে এসে পৌঁছেছে, যে গ্রামে, সেখানে নেমে পড়েছে। এবং নেমে পড়ে সে পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে গেলে বিকেল হয়ে যাবে। এই সময়টা তার যাতে নষ্ট না হয়, সে যাতে কোনো রকমভাবে দুটো পয়সা রোজগার করতে পারে, সেই কারণে সে গ্রামে ঘুরে ঘুরে রোদের মধ্যে মাজন বিক্রি করার চেষ্টা করছে। আর তার প্রথমেই ভৈরবের সামনে তাকে পড়তে হয়েছে, সেই ভৈরবের সামনে যে ভৈরবের মাথা অত্যন্ত গরম ছিল কাত্যায়নীর সাথে ঝগড়ার কারণে। ভৈরব তাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে বলছে। হীরালাল তখন অত্যন্ত পুরুষের মতো একটা কাজ করলো। সে বললো, আপনি কি গ্রামের মালিক মশাই?
তখন হীরালাল এই কথায় আর ভৈরব এই কথায় আরও রেগে যায়। তর্কাতর্কি বাধে দুজনের মধ্যে। হীরালালও কেন তার কথায় গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে, আবার ভৈরবও ভাবছে যে সে গ্রামে থাকে, একটা গ্রামের বাইরে থেকে এসেছে এরকম একটা লোক, আবার প্রসাধনী বিক্রি করতে এসেছে, সে কেন এরকম তর্ক করছে। সে প্রচণ্ড রেগে গিয়ে আগের রাগটা, বউয়ের রাগটা মেটালো হীরালালের উপরে। সে একটা জোরে চর কষালো হীরালালের গালে। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। কি ঘটনা? হীরালালকে তো চর মারার ঘটনাটা অবশ্যই বিস্ময়কর, ভৈরবের চরিত্রের সাথে সেটা খাপ খায় না, কিন্তু যে ঘটনাটা এবার ঘটলো সেটা আরো সাংঘাতিক। সঙ্গে সঙ্গে চর খেয়ে হীরালালের যে নকল দাঁত সেটা ছিটকে পড়লো মাটিতে, এবং সেটা দেখে ভৈরব একেবারে হতভম্ব হয়ে গেছে। দাঁতের মাজন বিক্রি করছে যে কিছুক্ষণ আগে হীরালালকে সে প্রশ্নও করেছিল আপনার দাঁতটা এত ঝকঝক করছে সেটাকে মাজনের জন্য, হীরালাল হেসে বলেছিল হ্যাঁ, কিন্তু এখন এরকম একটা নকল দাঁত থেকে ভৈরব কিন্তু একেবারে স্তম্ভিত হয়ে গেছে। আসলে সে যতই স্তব বাক্য বলুক, যতই চালাকি করার চেষ্টা করুক, সে কিন্তু এতটা ছলনা বোঝে না। সে দাঁতের মাজন বিক্রি করতে এসছে একজন, সে তার কথা শুনছে, সেই নকল দাঁতের অধিকারী সে এটা ভাবতে পারেনি। সে অবাক হয়ে যখন তার দিকে তাকাচ্ছে এবং তার কালো কালো একেবারে সুন্দর চুলের দিকে তাকাচ্ছে, তখনও কিন্তু হীরালাল শান্ত। এখানে আমরা হীরালাল চরিত্রের একটা শান্ত স্নিগ্ধ ভাব লক্ষ্য করি। হীরালাল কিন্তু কখনো খুব রেগে যায়নি, সে রেগে গেল একমাত্র তখন যখন গ্রাম থেকে তাকে চলে যেতে বলা হলো। গ্রামটার মালিক তো ভৈরব নয়, সে গ্রামে তো যে কেউ আসতে পারে, সেই জন্য যুক্তির সাথে কিন্তু সে তার রাগটাকে প্রকাশ করেছে। এইবার যখন ভৈরব গায়ের জোর দেখাচ্ছে তখন কিন্তু হীরালাল কোনো রকম রাগ দেখায়নি, সে তখনও হাসি মুখে বলছে হ্যাঁ ওটাও নকল, কলপও আছে আমার কাছে, নেবেন নাকি? কলপও দিতে পারি। তখন সে আরো বলল হীরালাল ভৈরবকে যে আসলে একটা মানে উপযুক্ত ছেলে তার ছিল, সে মারা গেছে এবং বাধ্য হয়ে তাকে তার স্ত্রী এবং তার সংসার চালানোর জন্য এই কাজে নামতে হয়েছে। সকাল থেকে রাত অবধি এই কাজটা সে পেটের জন্য করছে। তার এই কথা শুনে ভৈরব কিন্তু সত্যিই হতভম্ব হয়ে গেল। ভৈরব একটা বেকার ছেলে, সে যুবক, সে কোনো কাজ করে না, সে শুধু রাগ প্রকাশ করে, স্তব বাক্য দিয়ে ভোলায়। কিন্তু আজকে হীরালাল কত পরিশ্রম করে তার শোকটাকেও সে ভোলার চেষ্টা করছে। অতএব এই বিলাসের যে সামগ্রী, সেই বিলাসের সামগ্রীগুলো যে যারা বিক্রি করছে তাদের কিন্তু কোনো দোষ নেই, তাদের মধ্যেও কিন্তু একটা দারিদ্র্যের ছাপ আছে, এবং সেই দারিদ্র্যকে উপেক্ষা করে তারা কিন্তু বেঁচে থাকার লড়াইটা করছে। এই সত্যিটা সেদিন ভৈরব জানতে পারলো, এবং যে কারণে ভৈরবের মধ্যে একটা আমূল পরিবর্তন দেখা দিল। যে ভৈরব এতক্ষণ হীরালালের সাথে তর্ক করছিল, তাকে চর মারলো, তাকে গ্রাম থেকে বের করে দিচ্ছিল, সেই ভৈরব বললো আচ্ছা দিন এক কৌটো মাজন, সেও এক কৌটো মাজন নিয়ে নিল। তাহলে বুঝতে পারছো আমাদের ক্যানভাসের গল্পটা একদম সার্থক একটা ছোট গল্প, এবং নামকরণও সার্থক, এবং চরিত্রগুলো বুঝতে গেলেও কিন্তু তোমাদের এই গল্পের প্রত্যেকটা বিষয়কে উল্লেখ করতে হবে। তাহলে আমরা চলে যাব আজকের গল্পে, মানে সংকলিতার গল্প নাম্বার 5-এ। 5 নম্বর গল্পটা কি না, নাম। নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প নাম। এটা নরেন্দ্রনাথ মিত্রের গল্পমালা প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। মূল গ্রন্থ হচ্ছে গল্পমালা প্রথম খণ্ড। আর নরেন্দ্রনাথ মিত্রের অন্য দুটো গল্পের নাম সেতার এবং পতাকা। আচ্ছা, এখানে আমরা আর এক বেকার যুবকের কথা পাবো, তার নাম অসীম চক্রবর্তী। এখানে আমরা যেমন ক্যানভাসের গল্পে যেমন একটা গ্রামের বেকার যুবকের কথা শুনলাম, এখানে একটা শহরের বেকারের যুবকের কথা শুনবো। অর্থাৎ যে সময় দাঁড়িয়ে আমরা এই গল্পগুলো পাচ্ছি, সেই সময়ে কিন্তু শুধু গ্রাম নয়, শহরেও কিন্তু বেকারত্ব ছেয়েছিল, এবং সেই বেকার যন্ত্রণার দুই ছবি আমরা দুটো গল্পের মধ্যেই দেখতে পাচ্ছি। যাই হোক, নাম গল্পের যে চরিত্র, প্রধান চরিত্র, তার নাম হচ্ছে অসীম চক্রবর্তী। সে থাকে হচ্ছে দত্ত বাগানে, শহীদ কলোনির বস্তিতে। তার মায়ের সঙ্গে তার একটা সামান্য পরিচয় দিয়ে আমরা গল্পে ঢুকছি। তার বাবা মারা গেছে বেশ কিছুদিন হলো। তার মা লোকের বাড়ি কাজ করেই সংসার চালাতো, কিন্তু কিছুদিন যাবত তার প্রচন্ড অসুখটা বেড়েছে, যার ফলে সে আর কাজ করতে পারে না বেশি। সে দিনের মধ্যে মানে মাসের মধ্যে 15 দিন তাকে শুয়ে কাটাতে হয়। বাধ্য হয়ে অসীমকে কাজ খুঁজতে বেরোতে হয়েছিল। আর এই অসীমের সম্পর্কে বলি, তার বয়স বেশি নয়, 7 থেকে 8-এ সে উঠতে পারেনি, ফেল করেছিল। তার হাফ ফ্রি শিফটই কাটা যায়। হাফ ফ্রি শিফট সম্পর্কে একটু বলি, যে তৎকালীন সময়, যে সময়কার গল্প আমি বলছি, তখন সরকারি স্কুলগুলোতে ফ্রিতে পড়ানো হতো, এবং কেউ যদি ছাত্র ফেল করতো কোনো বছর, তখন তার হাফ
মানে যে ফিস সেটা দিতে হতো, মানে ফ্রিটা হাফ হয়ে যেত, সম্পূর্ণ ফ্রিটা সে আর পেত না। তাহলে এর হাফ ফ্রিশিপটা কাটা গেল। এবার সেই টাকাটা সে জোগাড় করতে পারলো না, বাধ্য হয়ে অসীমের আর পড়াশোনা করা হলো না। কিন্তু অসীমের পড়াশোনা করার ইচ্ছা ছিল। তা যাই হোক, বাবা মারা যাওয়ার জন্যই হয়তো তার পাশ করে এইটা ওঠা হয়নি, ফেল করে গেছিল। যাই হোক, এই হচ্ছে অসীমের গল্প। এই অসীম রেশন দোকানের মালিক বিষ্ণু কাকার কাছে একটা কাজ চেয়েছিল। বিষ্ণু কাকা ছিল অসীমের বাবার বন্ধু। অসীম স্বভাবতই ভেবেছিল বিষ্ণু কাকা যখন তার বাবার বন্ধু, তাকে সম্মানজনক একটা চাকরি দেবে। কিন্তু দেখা গেল বিষ্ণু কাকা তাকে একটা কাজ জোগাড় করে দিল, কিন্তু সে কাজটা মূলত চাকরের। বিষ্ণু কাকা বলল যে বিটি রোডের কাছে, বিটি রোডের ধারে যে সরকারি মানে আবাসন আছে, যে সেখানে মিসেস চৌধুরীর একটা ফ্ল্যাট আছে, 3 তলার ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে থাকেন মিসেস চৌধুরী। সেখানে মিসেস চৌধুরী তার শাশুড়ি মা এবং তার 2 সন্তানকে নিয়ে থাকেন। তাদের বাড়িতে একটা পুরুষ কাজের লোকের খুব দরকার। অসীম যদি চায় সেই কাজে সেই কাজটা সে নিতে পারে। সেখানে বাজার করা, রেশন ধরা, বাড়িতে ছেলেদের যে কাজ থাকে, ঘরদোর ঝাড়া মোছা করা, সেই কাজগুলো তাকে করতে হবে। বাসন মাজা বা রান্না করা তাকে করতে হবে না, তার জন্য অন্য কাজের লোক আছে। তা অসীম কি করবে? অসীম বিষ্ণু কাকাকে বললো যদি বেয়ারা টেয়ারার কোনো কাজ অফিসে সে দেখে দিত তাহলে ভালো হতো, একটু সম্মানজনক কাজ। বিষ্ণু কাকা কিন্তু খুব রেগে গেল, এতে বিরক্ত হলো বলা যেতে পারে। সে বললো যে তার পক্ষে আর কোনো কাজ করে দেওয়া সম্ভব না, আর কোনো কাজের সন্ধান তার কাছে নেই, করতে হলে অসীম করুক, নাহলে চলে যাক, কারণ এখন বেলা হচ্ছে, তার রেশন দোকানে প্রচুর লোক আছে, লাইন রয়েছে, তার কাজের চাপ আছে। যাই হোক, অসীম বাড়িতে চলে এলো। বাড়িতে এসে মাকে সব কথা বললো। মা কিন্তু অসীমকে কাজটা নিতে বললো, কারণ তার মা বুঝতে পারছে যে ঘরে গ্রাসাচ্ছাদনের জন্য কারোর একটা কর্মসংস্থান প্রয়োজন। কিন্তু মায়ের এই কথা অসীমের অভিমানে লাগলো, তার খুব অভিমান হলো ব্যাপারটায়, যে মাও তাকে চাকরির কাজটা নিতে বললো। সে কোনো রকমের অভিমান চেপে রেখে মিসেস চৌধুরীর বাড়িতে হেঁটেই চলে গেল। শহীদ কলোনি বস্তি থেকে খুব একটা দূরে ছিল না। যাই হোক, তবুও অনেকটাই হাঁটা পথটা সে হেঁটেই গেল। মিসেস চৌধুরীর বাড়ি গিয়ে সে জানালো তার নাম অসীম চক্রবর্তী। মিসেস চৌধুরী প্রথমে তাকে বললেন কি কি কাজ করতে হবে, এবং তাকে বললেন 15 টাকা তিনি মাসে তাকে দেবেন, এছাড়া খাওয়া পড়া দেবেন, আর যদি সে ভালো কাজকর্ম করে থাকে তারপর মাইনে পরবর্তীকালে বাড়বে। কিন্তু তার নামটা যখন জিজ্ঞেস করা হলো, সে বলল অসীম চক্রবর্তী। সঙ্গে সঙ্গে দেখা গেল বাড়ির সদস্যদের মুখটা কালো হয়ে গেছে। মিসেস চৌধুরী এবং তার শাশুড়ি মা সেখানে উপস্থিত ছিলেন, দুজনের মুখ কালো হয়ে গেছে। মিসেস চৌধুরী শাশুড়ি মা বললেন ওই নামে তিনি যিনি থাকতেন তিনি মারা গেছেন, ওই নামে তিনি আর কাউকে ডাকতে পারবেন না, বা তাদের বাড়ির আর কারোর পক্ষে ওই নামটা মুখে আনা সম্ভব নয়। এরপর তিনি ঠাকুরের নাম জপ করতে করতে চলে গেলেন, এবং মিসেস চৌধুরী তার শাশুড়ি মার সম্মতিক্রমে এই অসীমের নাম রাখলো গোবিন্দ। এই গোবিন্দ নামটা কিন্তু অসীমের একদম ভালো লাগলো না। একেই তো সেকেলে বুড়োটা ধরনের একটা নাম, তার উপর নিজের এতদিনের একটা নাম, প্রিয় নাম, সেটা বদলে দিল। আমরা এর আগে গিন্নি গল্পেও সেই প্রিয় নামের একটা বিষয় পেয়েছি, যেখানে তোমরা বুঝতে পেরেছো নামের মহিমা কত, মানুষের কাছে নামটা কতটা প্রিয় বিষয়। অসীমের ক্ষেত্রেও তাই। অসীমও কিন্তু এই নামটা বদলানো ভালোভাবে নিল না, কিন্তু তাকে ব্যাপারটা মেনে নিতেই হলো, কারণ তার কাজটা দরকার, কাজটা প্রয়োজন, তার অসুস্থ মায়ের ওষুধপত্তির জন্য দরকার, গ্রাসাচ্ছাদনের জন্য দরকার। সে কাজটা করতে রাজি হয়ে গেল। বাড়িতে সে সমস্ত কাজকর্ম করে। মিসেস চৌধুরী বাড়িতে থাকেনি না, সকালবেলা বেরিয়ে যান 7:30টার মধ্যে। মেয়েরাও স্কুলে চলে যায়, 2 মেয়ে নিপা আর দীপা। তারা কিন্তু খুব শান্ত ভদ্র স্বভাবের। মাঝে মাঝে অসীমের সাথে তারা গল্পও করে, অসীম কাছে গেলে কথা বলে, তাকে তুই তুকারি করে না, তার সাথে তুমি করেই কথা বলে। চাকরদের সাথে যেমন উচ্চ শ্রেণীর মানুষ তৎকালীন সময় তুই তুকারি করতো, এরা কিন্তু সেরকম না, বেশ ভদ্র সভ্য মানুষ। এটা অসীমের বেশ ভালো লাগছে। অসীম সে কথা মানে সেটা উপলব্ধি করছে। আর মিসেস চৌধুরী খুব একটা খারাপ মানুষ নন, ভুল ত্রুটি যদি হয় তাকে দেখিয়ে দেন, কখনো বকাঝকা করেন না। কাজটা করতে সেই কাজকর্ম করে। কাজটা যখন তার থাকে না, সে তখন কি করে না, বাড়ির বিভিন্ন অংশে ঘুরে বেড়ায়। আর এই নিপা দীপাও সবসময় বাড়ি থাকে না, প্রতিদিন স্কুল যায়। বিকেলবেলা কখনো গানের মাস্টারমশাই আসে, কখনো তারা পার্কে খেলতে যায়, ঘুরতে যায়। তা অসীম, যাই হোক, এরকমভাবে তার দিন কাটছিল। তা অসীমের খুব পড়াশোনার শখ। মিসেস চৌধুরী তাকে আশ্বাস দিলেন তাকে স্কুলে ভর্তি করে দেবেন, কিন্তু অসীম দিন যাচ্ছে, ভর্তি হচ্ছে না। মিসেস চৌধুরী তাকে বলেছে, আশ্বাস দিয়েছে যে ভর্তি করে দেবে, অসীম শুধু ভরসাটুকু রেখেছে। তা অসীম যখন ঘুরে বেড়ায় তখন বাড়িতে ওই যে মৃত অসীম চৌধুরী তার বিভিন্ন ছবি যে টাঙানো আছে সেই ছবি দেখে, তার যে
কলেজের ফেয়ারওয়েলের ছবি, তার তিনি সেতার বাজাতেন, সেই সেতারটা সুন্দর করে রাখা আছে কোথাও, সেই সেতারটা তিনি দেখে, মানে অসীম দেখে। মেয়েরা একদিন ম্যাগাজিন দেখাচ্ছিল তিনি যে বিভিন্ন নাটক করেছেন ইয়েতে অফিসে, সেই নাটকের যে অভিনয়ের পোশাক পরা যে ছবিগুলো, সেই সমস্ত ছবি সে দেখেছে। তাছাড়া বাড়িতে তার অজস্র বই, একেবারে সোনা দিয়ে বাঁধানোর মতো, সোনার রঙে বাঁধানো, বাংলা বইগুলো অসীম কুমার চৌধুরী লেখা, আর যে ইংরাজি বইগুলো সেখানে লেখা রয়েছে AK চৌধুরী। এই সমস্ত বিষয় দেখে অসীমের মনের মধ্যেও একটা স্বপ্ন উকি দেয়। সেভাবে একই নামের দুটো মানুষ, তাহলে দুজনের জীবনটা কত মানে অন্যরকম। সে কি কোনোদিন এরকম একজন মানুষ হতে পারবে না? তাহলে তার জীবন কি এরকমভাবেই চাকুরে জীবনেই চলে যাবে, চাকর হয়ে কেটে যাবে? এইসব ভাবে সে। আর তার উপর আবার নামটা ধরেও সে ডাকে না। একদিন মিসেস চৌধুরীর বাড়িতে অতিথি এসেছে, তার অফিসের দুই বন্ধু কলিগ এসছে, তার মানে স্বামী স্ত্রীতে, এবং তাকে অসীম খাবার তৈরি করছে। মিসেস চৌধুরী তাকে দুবার ডেকেছে, অসীম শুনতে পায়নি, সাড়া দেয়নি। মিসেস চৌধুরী অত্যন্ত রেগে গিয়ে তাকে বকাঝকা করেছেন। অসীম তাকে বলেছে, উল্টে কোনোদিন সে কথা বলে না, সে উল্টে বলেছে যে আসলে এটা তো তার নিজের নাম নয়, সেই জন্যই সে উত্তর দেয়নি, সে শুনতে পায়নি, বুঝতে পারেনি। এতে মিসেস চৌধুরী একটু ক্ষুণ্ণ হয়েছেন। সে মুখে মুখে কথা বলছে, তাই জন্য তাকে একটু ভৎসনা করেছে। অসীমের অভিমান হয়েছে। এটা আমাদের সবসময় হয়, তোমরা জানো, যাকে ভালোবাসা যায় তার কথায় বোধহয় একটু বেশি আঘাত লাগে। অসীমের ক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল। সে কথা বলছিল না কদিন ধরে কারোর সাথে, কাজকর্ম করছিল। তা এই যে বাড়ির ঠাকুমা, সেই ঠাকুমা কিন্তু শুধুমাত্র যে জপ তপ করতেন, ঠাকুর ধর্ম নিয়ে পড়ে থাকতেন তা নয়, তিনি বেশিরভাগ সময়টা ঠাকুর ঘরে কাটাতেন ঠিকই, কিন্তু যখন মিসেস চৌধুরী বাড়ি থাকতেন না, তখন কিন্তু তিনি কড়া নজর রাখতেন অসীমের প্রতি। অসীম বাড়ির কাজকর্ম ঠিকঠাক করছে কিনা, তার নাতনিদের দেখাশোনা ঠিকঠাক করছে কিনা, এগুলোও নজর করতেন। তার নজরে এলো অসীমের এই মন মরা হয়ে ঘুরে বেড়ানোটা। তাই যখন একদিন কেউ নেই, তখন অসীমের কাছে তিনি গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার, কেন সেরকম করছে? একদিন না হয় বকেইছে তাকে মিসেস চৌধুরী, তা বলে কি সে কথা মনে রেখে থাকতে হয়? আর সে মাঝে মাঝে সাইকেল নিয়ে, পাড়ার ওই ছেলেটার সাইকেল নিয়ে কোথায় যায়? অসীম তখন ঠাকুমাকে জানায়, ঠাকুমা বলেই তাকে ডাকতো, ঠাকুমাকে জানায় যে সে ওই সাইকেলটা নিয়ে তার মায়ের কাছে যায়, মায়ের সাথে দেখা হয়, গল্প হয়, আর তার সাথে তার প্রিয় যে নামটা, পুরনো নামটা, সেটা ধরে মা যখন বারবার ডাকে তার ভালো লাগে শুনতে, তাই সেই জন্য সেই টানে ছুটে যায় বাড়িতে। একথা শুনে ওই বাড়ির বৃদ্ধার খুব মনে লাগে এবং অসীমের জন্য মায়া হয়। তখন তিনি অসীমকে বলেন, বেশ, এই নামটা ধরে তিনি মাঝে মাঝে তাকে ডাকবেন যখন বাড়িতে কেউ থাকবে না। কেন বাড়িতে কেউ থাকবে না? তিনি বললেন যে বাড়িতে মানে এই কথাটা বলার একটা কারণ ছিল, এই মানুষটা বাড়ির অন্যান্য মানুষের মনে কিন্তু কোনো আঘাত দিতে চায় না। অসীম কুমার চৌধুরী তার ছেলে ছিল, সে মারা যাওয়াতে সে গভীর কষ্ট পেয়েছে, বেদনা পেয়েছে, সে নামকে কখনো ভুলবে না। বৃদ্ধা বলছে যে এই নাম কখনো ভোলার নয়, এই নাম আমার বুকেই থাকবে, কিন্তু নামটা উচ্চারণ করতে কষ্ট হয়, এই যায়। কিন্তু অসীমের কষ্টটা ভোলানোর জন্য তিনি মাঝে মাঝে নামটা ডাকবেন, কিন্তু তাদের সামনে না, কারণ তিনি চান না যে বাড়ির অন্যান্য মানুষরা কষ্ট পান এই ভেবে যে ওই বৃদ্ধা অসীম চৌধুরীর জায়গায় অসীম চক্রবর্তীকে মেনে নিচ্ছে তার ছেলে হিসাবে, অথবা তার ছেলেকে ভুলে গিয়ে অসীম নামটা আবার ডাকছে, এরকম কিছু ভাবনার মধ্যে পড়ে যায়। মানুষের তো বিচিত্র মন, তা বৃদ্ধা সেটা বুদ্ধিমতী বৃদ্ধের কথা ভেবেই তাকে বলেছেন। অসীমের কিন্তু বৃদ্ধার কথায় খুব ভালো লাগে। এই কথাটা শুনেই যেন তার মনে হয় এই বৃদ্ধার সাথে বোধহয় তার একটা আত্মীয়তা আছে, এবং সেই মানসিকতা নিয়ে সে বৃদ্ধার কিছুটা কাছে এগিয়ে যায়। আমাদের গল্পকথক লেখক আমাদের কোথাও বলে দেননি যে অসীমের মনের মধ্যে এইসব ভাবনা হয়। শুধু একটা শেষ কথা দিয়ে তিনি শেষ করছেন, তার দিকে আর একটু এগিয়ে বসলো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে দূরত্ব ওই বাড়িটার সাথে অসীমের ছিল, সেই দূরত্বটা ঘুচলো, সে ঠাকুমার কাছে এসে বসলো। হয়তো একটা গভীর সম্ভাবনাময় জীবনের দিকে অসীম এগিয়ে গেল। ছোট গল্পের যে সার্থকতা শেষ হয়ে হইল না শেষ, সেই সার্থকতাটা যেন সম্পূর্ণরূপে দেখা গেল এখানে। আমরা দেখতে পাচ্ছি নামকরণ এখানে সম্পূর্ণ সার্থক। অন্যান্য ছোট গল্প হিসাবে গল্পটা সম্পূর্ণ সার্থক, অন্যান্য গল্পের ক্ষেত্রেও কিন্তু একই কথা, কিন্তু এখানে যেন আরো বেশি করে বিষয়টা আমাদের মনে আসছে যে এরপর অসীমের জীবনে কি আসলো। যাই হোক, এখানেই আমরা গল্পটা শেষ করলাম। এই হচ্ছে নাম গল্পের বিষয়বস্তু। নাম গল্পটা আমরা যে নামটা পাচ্ছি, মানে নামকরণটা পাচ্ছি, সেটা কোনো চরিত্র ভিত্তিক নামকরণ নয়, বিষয় ভিত্তিক নামকরণ আমরা বলতে পারি, আবার এটা ব্যঞ্জনা ভিত্তিক নামকরণও বলতে পারি। বিষয় ভিত্তিক এই কারণে, কারণ নামই এই গল্পের বিষয়বস্তু, নামকে নিয়েই সবকিছু। কারণ আমরা দেখতে পাচ্ছি নাম বদলে
থাকা, নাম বদলে অসীমের মানসিকতা কি হচ্ছে, এই সমস্তটাই বিষয়। আবার অন্যদিক থেকে ব্যঞ্জনা ভিত্তিক কেন, নাম যে মানুষের মনের কোন জায়গায় থাকে সেটা বোঝানোর জন্য, একটা ছোট্ট ব্যঞ্জনা দেওয়ার জন্যই বোধহয় লেখক নামকরণকে নাম রেখেছেন। এরপর আমরা চলে যাব আমাদের আজকের পরবর্তী গল্প অসহযোগীতে। অসহযোগী গল্পটা, আজকের এই অসহযোগী গল্পের লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তোমরা সবাই জানো মানিক বন্দ্যোপাধ্যায় 30-এর দশকের একজন বিখ্যাত কথাশিল্পী। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই যে অসহযোগী গল্পটা মূল গ্রন্থ লাজুক লতা থেকে নেওয়া হয়েছে, আর তার অন্য দুটো যে গল্প হারানির নাচ জামাই এবং প্রাগৈতিহাসিক, এই নাম দুটো তোমরা মনে রাখবে অন্য ছোট গল্প হিসাবে। আচ্ছা, এই যে গল্পটা অসহযোগী গল্পটা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়কালীন একটা গল্প, মানে বিভিন্ন রকমভাবে দুর্ভিক্ষ, মহামারী, মানে শস্য না হওয়া, খরা যাকে বলে, সেই সমস্ত কিছু, অর্থের একটা অভাব যখন দেখা দিয়েছিল আমাদের দেশে, মানে ইংরেজরা যে একটা অর্থাভাব সৃষ্টি করেছিল, সেই সমস্ত কিছু, অর্থ সংকট সৃষ্টি করেছিল, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যখন আমাদের দেশ চলছে, তখন আমাদের দেশে ভীষণভাবে খাদ্য সংকট দেখা দিয়েছিল। একেবারে খাদ্যের অভাব যাকে বলে, মানুষ খেতে পেত না। সেই পরিস্থিতিতে, সেই প্রেক্ষাপটে গল্পটা মানে রচিত হয়েছে। আমাদের গল্পে আমরা দুজন মূল চরিত্র পাচ্ছি। একজন হচ্ছে হর্ষনাথ, যে ধনেশগঞ্জের আড়তের মালিক, কালোবাজারি করা একজন ব্যবসায়ী, আর তার ছেলে রমেন। তারা কিন্তু দুজন এই গল্পের মূল বিষয়। আমরা গল্পের নামকরণের শেষে যাব। অসহযোগী শব্দটার অর্থ হচ্ছে সহযোগিতা না করা। আর এই গল্পে আমরা দেখছি রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়তদার, আড়তের মালিক। সে প্রচুর টাকা রোজগার করে, কিন্তু রমেন অত্যন্ত চঞ্চল, এর তার সাথে মারামারি করে, প্রায়শই হর্ষনাথকে তার জন্য কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। কিন্তু একবার রমেন একটা সাংঘাতিক কাজ করলো, কি করলো না, ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেললো। কালোবাজারি করে যে মানে হর্ষনাথ, তার পক্ষে ম্যাজিস্ট্রেটের সাথে শত্রুতা থাকলে কিন্তু খুব ভীষণ ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। সে বুঝতে পারলো, সে তখন ছুটে চলে গেল ম্যাজিস্ট্রেটের বাড়িতে, প্রচুর উপঢৌকন নিয়ে, বাচ্চাটার জন্য 200 টাকার পুরস্কার নিয়ে গেল এবং বলল যে রমেন কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে, সে ফিরে আসলে প্রচন্ড শাস্তি তাকে দেবে। আর অন্যদিক থেকে রমেনকে নিয়ে সোজা চলে গেল সে কলকাতায়, মানে ওখান থেকে ফিরে এসে। কলকাতায় গেল কেন? কলকাতায় থাকে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদ, সে স্কুল মাস্টার, গরিব স্কুল মাস্টার। তার কাছে রমেনকে দিয়ে আসলো, সে বলল তাকে মানুষ করে দিতে হবে। সূর্যপদ রাজি হলো দুটো শর্তে। সে রমেনের বাবা হর্ষনাথকে বলল 1 বছরের মধ্যে রমেন বাড়ি যেতে পারবে না এবং বাড়ির কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না। আর রমেনের বাবা তার খরচ বাবদ, মানে হর্ষনাথের ছেলে রমেনের খরচ বাবদ যে টাকাটা সূর্যপদকে দেবে, সেটা রমেনের হাতে দেওয়া চলবে না। হর্ষনাথ সরাসরি যেন কোনো টাকা রমেনের হাতে না দেয়। এই দুটো শর্তেই হর্ষনাথ রাজি হয়ে গেল এবং খরচ বাবদ 50 টাকা তাকে দিতে গেল। সূর্যপদ কিন্তু সেই 50 টাকা না নিয়ে 25 টাকা নিল এবং সে জানালো যে সে অত্যন্ত গরিব মানুষ, এই গরিবী আনার মধ্যেই রমেনকে থাকতে হবে। রমেন যেভাবে মানুষ হয়েছে সেভাবে কিন্তু সে এখানে থাকবে না, এটা সে বুঝিয়ে দিল। এবং সে বলল যে 25 টাকায় রমেনের চলে যাবে। এরপর যখন বাড়ি গিয়ে হর্ষনাথ পরের মাসে আবার তাকে 50 টাকা পাঠিয়েছে, আবার কিন্তু হর্ষনাথকে সূর্যপদ 25 টাকা ফেরত দিয়েছে। অতএব সূর্যপদর চরিত্রটা আমাদের কাছে খুব ক্লিয়ার। এই সূর্যপদ কিন্তু একেবারে সৎ মানসিকতার একজন মানুষ, সে ভালো মানুষ, সে রমেনকে মানুষের মতো মানুষ করে পাঠাবে এবং পরবর্তীকালে আমরা দেখতে পাবো তার প্রতিচ্ছায়া কিভাবে রমেনের মধ্যে পড়েছে। আর হর্ষনাথ যখন তার স্ত্রীর সাথে কথা বলছে, সেখানে আমরা এখানে সূর্যপদ সম্পর্কে সামান্য কথা শুনছি। গিন্নি, মানে হর্ষনাথের স্ত্রী, একটু ভয় পাচ্ছে যে ভদ্রলোক স্বদেশী করে, স্বদেশী করলে তো ডাকাতের দলে মিশে, তাহলে ছেলের কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু হর্ষনাথ বলে স্বদেশী দলসী নয়, কারণ স্বদেশী যারা করে তারা যে খুব শক্তিমান হয়, ভয়ঙ্কর কাজকর্ম করে, সেটা হর্ষনাথ জানে। এবং সূর্যপদ সামান্য একজন স্কুল শিক্ষক, তার টাকার প্রয়োজন, তাই সে ছেলেদের নিয়ে চাঁদা তুলে বেড়ায়। এই কথা সে বললেও আসলে কিন্তু সূর্যপদ তা মোটেই নয়, সেটা আমরা রমেনের পরবর্তী চরিত্র পরিবর্তনের মধ্যে দিয়ে বুঝতে পারবো। যাই হোক, 1 বছর পর যখন দুর্গাপুজোর সময় রমেন বাড়ি ফিরল, তার মধ্যে কিন্তু আমূল পরিবর্তন। তার কথাবার্তায় সেই পুরনো একটা বদমেজাজি, রুক্ষতা কিচ্ছু নেই। সে মিষ্টি কথা বলে, তার যে পরনের জামা কাপড় সেগুলো সস্তা দামের হতে পারে কিন্তু পরিচ্ছন্ন, একেবারে নতুনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা নয়। তার চুল একেবারে পরিপাটি করে আঁচড়ানো, আগের মতো উস্কো খুস্কো নয়। হর্ষনাথ বেশ খুশি
খুশি হলো। কিন্তু একটা মাত্র সমস্যা যে রমেন প্রায় বাইরে বেরিয়ে যায়, ঘুরে ঘুরে বেড়ায় এবং বাড়ি ফিরে আসে, কিন্তু কোথাও কোনো খারাপ কোনো খবর সে শুনতে পায় না, মারামারি কোনো অঘটন। সেই জন্য হর্ষনাথের ব্যাপারটা খুব একটা খারাপ লাগেনি, মেনে নিয়েছে ব্যাপারটা। কিন্তু একদিন অঘটনটা ঘটলো ধনেশগঞ্জে। আর এই আড়তদার হর্ষনাথ বাড়ি ফিরেছে দুপুরবেলা, ফিরে দেখছে যে সামনের যে বটতলা সেখানে ষাঁড় বেঁধে মানুষ খেতে বসেছে। কারা খেতে বসছে? একেবারে দুর্ভিক্ষ পীড়িত মানে অভাগার দল খেতে বসেছে। রমেন এবং আরও 25-30টা ছেলে মিলে তাদের পরিবেশন করছে। সে স্ত্রী থেকে জানতে পারে যে তাদের মানে বাড়ির যে চাল ডাল ছিল সেগুলোই সে তার স্ত্রী তাকে দিয়েছে, ছেলেকে দিয়েছে, তার থেকে ছেলে খাওয়াচ্ছে। প্রথমেই প্রচণ্ড রেগে গিয়ে স্ত্রীর থেকে তো চালের গোছাটা কেড়ে নিজের কাছে নিল। এরপর রমেনকে বললো যে খাওয়া শেষে তাদের যেন তাড়িয়ে দেওয়া হয়। রমেন খুব ব্যথা পেল, বললো যে সে 7 দিন ধরে খাওয়াবে, প্রতিশ্রুতি দিয়েছে। রমেনের বাবাও রমেনকে ধমকে দিল যে 7 দিন ধরে খাওয়ানো কি চারটিখানি কথা। রমেন খুব কষ্ট পেল, তাদের চলে যেতে হলো, 7 দিন ধরে খাওয়াতে পেল না। কিন্তু রমেন এতটাই কষ্ট পাচ্ছে যে দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর মুখে অন্ন উঠছে না, অথচ তার সামনে দুধ সন্দেশ ভালো ভালো খাবার, তার মুখে খাবার ওঠে না। রমেনকে তো পরিবর্তন এনে দিয়েছে সূর্যপদ। সূর্যপদ সত্যিই স্বদেশী করতো, দেশপ্রেম তার মধ্যে ছিল, দেশবাসীর জন্য যে মানে কষ্ট সেটা রমেনের মধ্যে জাগিয়ে দিয়েছিল সূর্যপদ। আর এই সূর্যপদর সঙ্গী ছিল অনাথবাবু। এই অনাথবাবু কিন্তু একজন ভালো মানুষ যে গরিবের জন্য ভাবে, আর এই ভালো মানুষগুলোই তো এই কালোবাজারি ব্যবসাদারদের শত্রু, তাই অনাথবাবু ও হর্ষনাথের শত্রু ছিল। তা যাই হোক, এই রমেন এক সময় হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়, মানে বাড়ি থেকে চলে যায়, খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, সে বাড়ি আসছে না 3-4 দিন, মা কেঁদে ভাসাচ্ছে। আর হর্ষনাথ মনে মনে ভাবছে আসলে খুব মানে করে তাকে শাসন করবে। কিন্তু হর্ষনাথ যখন রমেন যখন ফিরল, হর্ষনাথ তার চোখের দিকে তাকাতে পারছে না, তার চোখে যেন একটা সাংঘাতিক দৃষ্টি, সেই দৃষ্টি যেন ধ্বংস করে দেয় হর্ষনাথকে। আসলে সত্যের দৃষ্টির দিকে তাকানো যায় না, হর্ষনাথ তাই জন্যই তার দিকে তাকাতে পারছিল না। তা যাই হোক, এই দৃষ্টি নিয়ে এসে সে হর্ষনাথকে বলল হর্ষনাথ যেন তার গুদামের সমস্ত চাল 1 টাকা লাভ রেখে বিক্রি করে দেয়। হর্ষনাথ ছেলের এই কথায় একেবারে রাজি নয়। সে বলল যে 13 টাকার চাল 14 টাকায় যেটা সে মানে বিক্রি করতো, সে কি করে বিক্রি করে দেবে এই চাল এত কম টাকায়? সে তখন রাজি হলো না। সে ভাবলো যে 14 টাকায় বেচলে লোকসান হবে না, 40 টাকার জায়গায় 14 টাকায় বেচলে লোকসান হবে না। অর্থাৎ সে 13 টাকায় চালটা কিনেছিল, 14 টাকায় বেচতে রমেন বলছিল, কিন্তু সে 40 টাকায় বেচে। বুঝতে পারছো কালোবাজারি কত দূর? যাই হোক, সেই মানুষগুলো 40 টাকার চাল কেনার ক্ষমতা নেই, 14 টাকা হলে তারা কিনে খেতে পারত। তখন রমেন তাকে একটা কথা বলে যে এই চাল আমি বিলিয়ে দেব, তুমি দেখে রেখো। হর্ষনাথ ব্যাপারটা খুব একটা আমল দেয় না, বাচ্চা ছেলের আগের মাথায় বলছে কি করে বিক্রি করবে, বিলিয়ে দেবে কি করে? তার তো পাহারা থাকে, আরতে সম্পূর্ণ পাহারাদারটা থাকে, তার দুনলা বন্দুক আছে। যাই হোক, এরপরে একদিন হর্ষনাথ কাজে শহরে যাচ্ছে এবং যাওয়ার আগে সে থানায় ঘুরে গেল, অনাথবাবু সম্পর্কে বলে গেল, সে তার ছেলের মাথাটা বিগড়োচ্ছে। তারপরে একথাও সে বলে গেল যে থানা থেকে এসে তার আড়তের যে কর্মচারীরা ছিল, যে ছেলে যদি আসে তাকে যেন ধমকে টমকে দেওয়া হয়, এই বলে সে চলে গেছে। এরপর হর্ষনাথের ছেলে রমেন কি করেছে, সে সারা গ্রামে ঢাড়া পিটিয়ে দিয়েছে, আশেপাশের গ্রামে ঢাড়া পিটিয়ে দিয়েছে যে তার বাবা চাল বিলি করবে পরের দিন। এই রকম ইস্তাহার দেওয়ালে দেওয়ালে আটকে দিয়েছে, চাল বিলি হবে। পরের দিন সকাল সকাল ওই আড়তের সামনে হাজার হাজার লোক জড়ো হয়েছে। হর্ষনাথের ছেলে রমেন বন্ধু বান্ধব নিয়ে হাজির হয়েছে। কর্মচারী যারা ছিল তাদের তো বেঁধে টেঁধে একেবারে ওই তেলের গাদায় বসিয়ে দেওয়া হয়েছে। আর প্রধান কর্মচারীর কাছে যে চালের গুদামের চাবি ছিল, সে একটু বেলা করে আসছে, কারণ বাবু নেই, একটু দেরিতে আসছে। সে এসে ব্যাপার দেখে একেবারে স্তম্ভিত। রমেন শান্ত মুখে তার কাছ থেকে চাবিটা চাইলো, তার হাতে দুনলা বন্দুক। রমেন তার কাছে চাবি চাইলে সে বললো সে তো বাবুর কাছে, এসে কি করে দেবে? তখন রমেন তাকে বলে যে তাহলে এই আশেপাশে যে গাদার মধ্যে, তেলের গাদার মধ্যে যে বাকিরা বসে আছে ওখানে বসে পড়ুক, বলে হাত ধরে তাকে বসিয়ে দেওয়া হলো এবং সে দুনলা বন্দুক নিয়ে দাঁড়িয়ে রইল। চাল বিলি হলো, সন্ধ্যের সময় সমস্ত চাল শেষ হলো এবং এই লাইন যাতে কোনো রকমের সমস্যা সৃষ্টি না করে, প্রচুর লোকের যেন হল্লা না হয়, সবাই যাতে ঠিক মতো চাল পায়, তার জন্য থানার পুলিশও এসে ব্যাপারটা সামাল দিল। কারণ কি, এই রমেন থানায় গিয়েও বলে এসেছিল তার বাবা কালকে চাল বিলি করবে। এর ফলে পুলিশ সহযোগিতা করতে এসেছে। কাজে রমেনের বুদ্ধিমত্তার পরিচয়ও আমরা পাচ্ছি, সাহসিকতার পরিচয়ও পাচ্ছি। যাই হোক, এই খবর
হর্ষনাথের কানে গেল। হর্ষনাথ তড়িঘড়ি ছুটে এলো, কিন্তু ততক্ষণে তো সব কাজ শেষ হয়ে গেছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। নিজের ছেলের এই অবস্থা দেখে সে কোনো কথা আর না বলতে পেরে, কোনো কিছু বুঝতে না পেরে সে মাটিতে ধপ করে বসে পড়লো। এখানেই গল্পটা শেষ হলো। তাহলে এই গল্পের মধ্যে আমরা কি পাচ্ছি না, তৎকালীন যে পরিবেশ সেই সময়কার এক কালোবাজারি করা অসৎ ব্যবসায়ীর কথা এবং তারই এক সৎ পুত্রের কথা। সেই রাক্ষসকুলে প্রহ্লাদের মতো রমেন যেন জন্ম নিয়েছিল এই হর্ষনাথের বাড়িতে। এবং এই যে অসহযোগী শব্দটা তোমরা পেয়েছো নামকরণে, এটা একটা সাংকেতিক নামকরণ বা ব্যঞ্জনা ভিত্তিক নামকরণ। এখানে রমেন তার বাবার অসহযোগী এবং রমেনের বাবা হর্ষনাথ রমেনের কাজের অসহযোগী। কারণ রমেন তার বাবার কালোবাজারিকে সমর্থন করে না, তাই তার অসহযোগিতা করে তার সাথে। আবার হর্ষনাথ রমেনের যে স্বদেশ প্রেম, তার যে মানবপ্রীতি, তাকে সহযোগিতা করে না, সেই কারণে সে তার অসহযোগী। কাজে অসহযোগী নামটা দুদিক থেকে সার্থক, রমেনের দিক থেকে এবং হর্ষনাথের দিক থেকে। তাহলে আমাদের অসহযোগী গল্পও শেষ হলো। এবার আমরা যাব পরবর্তী গল্প, দেবতার জন্ম। গল্পের লেখকের নাম হচ্ছে শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তী হাসির রাজা, তোমরা সবাই জানো হাসির গল্প তিনি লেখেন, কিন্তু শুধুমাত্র নিছক হাসি তার গল্পের বিষয় নয়। শিবরাম চক্রবর্তীর গল্পের বা হাসির মধ্যে দিয়ে একটা ব্যঞ্জনা, একটা বিদ্রূপ থাকে, যে বিদ্রূপ খোঁচা দেয় মানে আমাদের যে সমাজ, সেই সমাজটাকে। আমাদের দেবতার জন্ম গল্পটার মধ্যেও কিন্তু একটা বিদ্রূপের খোঁচা আমরা লক্ষ্য করব। সেটা কি? সেই খোঁচাটা শিক্ষিত সমাজের প্রতি, সেই খোঁচাটা আমাদের এই যে ধর্মের যে ধ্বজাধারী কিছু অসৎ মানুষ তাদের প্রতি। দেবতার জন্ম গল্পতে আমরা সরাসরি চলে আসি। যে দেবতার মানে জন্মটা তার কিভাবে হলো, এই নামটা সম্পূর্ণ মানে কাহিনী ভিত্তিক একটা নামকরণ, গল্পের বিষয় ভিত্তিক নামকরণ যাকে বলা যায়। এখানে আমরা দেখছি যে গল্পকথক প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় একটা পাথরে হোঁচট খান, যে পাথরটা তার বাড়ির দোরগোড়ায় পড়ে থাকে। এবং এমন মাঝে মাঝে হয় যে তার প্রাণ যায় অবস্থা হয়ে যায়, তাড়াহুড়ো করে তিনি বেরোতে পারেন না, হোঁচট খেয়ে তার সময়টা নষ্ট হয়ে যায়। তো একদিন হয়েছে কি, এই পাথরে হোঁচট খেয়ে তিনি একটা গাড়ির সামনে গিয়ে পড়ে। সেই গাড়ির যে চালক, সে কোনো রকমে ব্রেক কষে গল্পকথকে বাঁচিয়ে দিয়েছিল, সে যাত্রা সে বেঁচে গেল। কিন্তু গাড়ির চালক যদি ঠিকঠাক ব্রেকটা না দিত, তাহলে সে যাত্রা কিন্তু গল্পকথকের কিছু একটা অঘটন ঘটে যেত। তা গল্পকথক সেদিনই ঠিক করে নিল, আজ ও থাকবে নয় আমি। এই বলে পরদিন সকালবেলা একটা কোদাল নিয়ে কাজে লেগে পড়লো। গলদঘর্ম হয়ে সেই পাথরকে সে তুলে ফেললো। সেই পাথর সম্পূর্ণ তুলে যখন সে মুখ তুলে তাকিয়েছে, দেখছে একেবারে মানুষের ভিড়। শহর কলকাতার এটা দৃশ্য। তোমরা যে কোনো মানুষ একবার একটা জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে পড়ো, দেখবে সব মানুষ দাঁড়িয়ে গেছে কিছু দেখার জন্য। এক্ষেত্রেও তাই হয়েছে। তা সেই ভিড়ের মধ্যে থেকে একজন তাকে প্রশ্ন করছে, কি ব্যাপার, স্বপ্ন টপ্ন পেলেন নাকি? তা গল্পকথক মজা করে বলছে যে না স্বপ্ন টপ্ন নয়। পাথরটা সে তুলে তখন রাস্তার পাশে রেখে দেয়। এরপর থেকে দেখা যায় হঠাৎই যারা হোস পাইপে জল দেয় রাস্তায়, সেই জলে পাথরটা একদম ধুয়ে টুয়ে সুন্দর করে তার শ্রীবৃদ্ধি হয়েছে। গল্পকথক যখন পাথরটাকে দেখে যাওয়া আসার পথে, তার খুব ভালো লাগে শ্রীবৃদ্ধি হয়েছে দেখে। তারপর হঠাৎই গল্পকথক দেখে সেই লোকটাকে যে সেদিন স্বপ্ন টপ্ন পেয়েছেন কিনা বলে প্রশ্ন করেছিল। সে গল্পকথক তাকে দেখে বলেন যে বাহ, সুন্দর লাগছে, শ্রীবৃদ্ধি হয়েছে পাথরটার। এরপর দেখা যায় কিছুদিনের মধ্যেই কেউ বা কারা তেল সিঁদুর লেপে একেবারে পাথরটাকে পুজো করে যাচ্ছে। তার কান্তি ফিরেছে, এতেও যেন গল্পকথক খুব খুশি হয়। কারণ গল্পকথক মনে করে যে পাথরটার জন্ম সে দিয়েছে, এবার তার শ্রীবৃদ্ধি হচ্ছে, কান্তি ফিরছে, তার তো ভালো লাগবেই। সে নিজে নিজে যেন পাথরটার বাবা বলে নিজেকে মনে করতে থাকে। তা এরপর দেখা যাচ্ছে যে ওই পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে, সামনেই গঙ্গা, মানুষজন গঙ্গায় যায় পুণ্য স্নানের জন্য। অনেকে ফুল বেলপাতা দিয়ে পুজো করে যাচ্ছে পাথরটায়। সেই যে ভদ্রলোককে দেখা গিয়েছিল, সেই ভদ্রলোক কিন্তু এই গল্পকথককে বলছে যে পাথরটা হঠাৎ অদৃশ্য হয়ে যাবে না তো, মানে বেলপাতা দিয়ে পুজো হওয়ার আগের কথা, যখন গল্পকথকের সাথে দেখা হয়েছে। গল্পকথক অবাক হয়, একটা সামান্য পাথর চুরি হওয়ার চিন্তা করছে লোকটা কি পাগল? তখন একটু বিদ্রুপ করে বলে যে না, যারা এর ক্ষতি করতে পারতো বা এটা নিয়ে উধাও হতে পারতো, তারা সবাই ইয়েতে আছে, রাঁচিতে আছে, সরকারের কৃপায় তারা রাঁচিতে বাস করছে, মানে একটু বিদ্রুপ করে। তা যাই হোক, এরপর দেখা যায় হঠাৎই একদিন সেই পাথরটা উধাও হয়ে যায়। গল্পকথক দেখতে পাচ্ছেন না, অনেকদিনই যাতায়াতের পথে পাথরটা আর নেই, তার একটু কষ্টও হচ্ছে। মনে মনে ভাবছেন কোথায় গেল পাথরটা। কিন্তু এবার
যখন তিনি একদিন হঠাৎ অশ্বত্থতলার পাশ দিয়ে কোনো একটা কাজে যাচ্ছিলেন, দেখলেন অশ্বত্থতলায় কি যেন ওই অশ্বত্থ গাছের নিচে পাথরটাকে সুন্দরভাবে স্থাপন করেছে, প্রতিষ্ঠা করেছে বলা যেতে পারে। পাথরটার যে স্থূল দিক সেটাকে মাটির তলায় পুঁতে দিয়েছে, আর যে সুন্দর মানে সুডৌল দিকটা একেবারে শিবলিঙ্গের মতো লাগছে সেই দিকটা মাটির ওপরে রেখে কেউ স্থাপন করেছে। গল্পকথকের বেশ ভালো লাগলো ব্যাপারটায়, এবং যে এই নিপুণ কাজটা করেছে তার সুদক্ষ কাজের জন্য তাকে প্রশংসাও তিনি মনে মনে করলেন, এবং এই প্রতিষ্ঠাটা দেখে তার বেশ ভালো লেগেছে। তিনি এরপর ওখান দিয়ে চলে গেছেন। এরপর দেখা গেছে যে ওখানেও মানুষজন বেশ ফুল বেলপাতা দিয়ে পুজো টুজো করছে। ব্যাপারটা দেখে তার ভালো লাগছে। তিনি বুঝতে পারছেন যে এখানে ভক্তি যখন দেখা গেছে, ভক্তের আগমন খুব তাড়াতাড়ি হবে। সত্যি দেখা গেল বেশ কয়েকদিনের মধ্যে অশ্বত্থতলায় সাধুদের বাস, সন্ন্যাসীদের আনাগোনা দেখা যাচ্ছে। সেই সন্ন্যাসীদের আনাগোনা দেখা গেলে তিনি মনে মনে বুঝতে পারছেন এরপরে ওখানে একটা মন্দির তৈরি হয়ে যেতে পারে। গল্পকথক মনে মনে কথা ভাবছেন। তা যাই হোক, এবার একদিন তিনি ওখান দিয়ে যাচ্ছিলেন, যেতে গিয়ে শুনছেন যে সন্ন্যাসী ভক্ত সবাই মিলে আলোচনা হচ্ছে। কোনো একজন ব্যক্তি সেখানে কথা বলছেন এবং তিনি বলছেন যে এই পাথর, এ হচ্ছে ত্রিলোকেশ্বর শিব স্বয়ংভূ, ইনি মাটি ফুঁড়ে উঠেছেন, এর তল খুঁজে পাওয়া যায় না, এর তল কোথায় গেছে কেউ জানে না, এর জন্য একটা মন্দির প্রতিষ্ঠা করার প্রয়োজন। এই কথা শুনে এই যে গল্পকথক তিনি অবাক হলেন, মনে মনে হাসলেন, কারণ এই দেবতার জন্ম ইতিহাস আর কেউ না জানুক তিনি তো জানেন। তিনি মনে মনে ভাবলেন যে সমস্ত কথাকে একবার ভক্ত সমাবেশের মধ্যে বলে দেবেন, কিন্তু সেটা করলেন না, কারণ তার মনে হলো তার জীবন বীমা করা নেই, কারণ লাইফ ইন্স্যুরেন্স না থাকলে তার মৃত্যুর পর কোনো টাকা পয়সা পাওয়া যাবে না। তিনি ভাবছেন যে এই কথা যদি তিনি ওই ধর্মপ্রাণা মানুষগুলোর সামনে বলেন, তাহলে তার গায়ের একটা চামড়াও বোধহয় আর অবশিষ্ট থাকবে না। কারণ মানুষের ধর্ম কতটা সাংঘাতিক, হিন্দু ধর্মের প্রতি যে কতটা অগাধ বিশ্বাস তা তিনি জানেন, সেই কারণে তিনি কাজটা করলেন না। কিন্তু তিনি বুঝতে পারলেন মন্দির হতে আর বেশি দেরি নেই। এরপর তিনি তার কোনো একটা চিনির কলের ব্যাপারে কাজে চম্পারণে গেছেন। তিনি যাওয়ার সময় এই ব্যাপারটা তিনি দেখে গেছেন। যাই হোক, ফেরার সময় তিনি বেশ কিছুদিন পর যখন ফিরছেন, তিনি দেখলেন জায়গাটা একেবারে পরিবর্তিত হয়ে গেছে। এর মধ্যে কিন্তু ওই লোকটার সাথে ভদ্রলোকেরা দেখা হয়নি, মাঝখানে একবার হয়েছিল, তারপরে কিন্তু আর দেখা হয়নি। তা যাই হোক, সেই লোকটা মানে যার কৌতূহলী মানুষটা, তা যাই হোক, এবার যখন তিনি ফিরছেন দেখছেন যে মন্দির তৈরি হয়েছে, শাঁখ শঙ্খ ঘণ্টা প্রচণ্ডভাবে বাজছে। আর যখন সন্ন্যাসীর আগমন হয়েছিল অশ্বত্থতলায়, সেখানে কিন্তু গাঁজা টাজা খাচ্ছিল, একেবারে গন্ধ বোম বোম শব্দ, একেবারে জায়গাটাকে উত্তাল মাতাল করে রেখেছিল। আর এখন যখন মন্দির তৈরি হয়েছে, সেখানেও ধূপদীপ প্রচণ্ড একটা সুগন্ধ, খোল করতাল বাজছে, শাঁখ বাজছে, একটা মন্দিরের পরিবেশ। যাই হোক, ভালো লাগছে, গল্পকথকের ভালো লাগছে বিষয়টা। তার মনে হচ্ছে যে একদিন আমি একে মুক্তি দিয়েছিলাম, আর আজ যদি এ মানুষকে মুক্তি দান করে তাহলে ব্যাপারটা খারাপ কি? কিন্তু গল্পকথকের অবাক হতে হলো একটা বিষয় দেখে। তিনি সামনে দেখলেন সেই ভদ্রলোককে। সেই ভদ্রলোক কিন্তু আর আগের বেশে নেই, একেবারে গেরুয়াধারী সন্ন্যাসীর বেশ ধারণ করেছেন, রুদ্রাক্ষের মালা ধারণ করেছেন। তাকে সামনে গিয়ে গল্পকথক বললেন, কি ব্যাপার? তিনি বললেন, দিনই দিনের সেবায়, তিনি একজন সেবায় এই মন্দিরের। তখন গল্পকথক বুঝতে পারলেন সেদিনের সেই যে সন্ন্যাসীর মধ্যে এই স্বয়ংভূ ত্রিলোকেশ্বরের কথাটা এই ব্যক্তি তুলেছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তখন তিনি গল্পকথক ওই ভদ্রলোকের সামনে বললেন, স্বয়ংভূ, এর তলের সন্ধান পাওয়া যায় না, তাই তো? তখন বলল যে হবে হয়তো। তখন গল্পকথক তাকে মজা করে বলল যে একটু খুঁড়ে দেখলেই হয় তলের সন্ধান পাওয়া যায় কিনা। তখন কিন্তু ভদ্রলোক সঙ্গে সঙ্গে জিপ টিপ কেটে কি বলছেন এই একদম মানে এই যে দেবতা, তার একদম মহিমা আছে, অপার মহিমা আছে, বিশেষ একটা মহিমা আছে, মানে তিনি খুব জাগ্রত, একথা গল্পকথককে বলে। গল্পকথক জিজ্ঞেস করে কিরকম জাগ্রত? তখন সে বলে, দেখছেন না এবার শহরতলিতে কিরকম মহামারী দেখা দিচ্ছে, বসন্ত রোগে মারা যাচ্ছে মানুষ, কিন্তু আমাদের এই পাড়ায় কিন্তু একদম বসন্ত রোগ দেখা দেয়নি। কারণ কি? এই চরণামৃত খেয়ে মানুষ বেঁচে আছে। গল্পকথকের সঙ্গে সঙ্গে সম্বিত ফিরল, তাই তো, বসন্ত রোগ তো ছেয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি মুখে হাত দিয়ে মনে করলেন তার মুখে বোধহয় বসন্ত রোগ দেখা দিয়েছে। একটু ভয় পেয়ে তাড়াতাড়ি তড়িঘড়ি তার মনে হলো যে তার প্রতিষেধক নেওয়া উচিত। সে
হসপিটালের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এমন সময় কোনো এক বন্ধুর সাথে রাস্তায় দেখা হলো। সেই বন্ধু তাকে বলল যে ভেরিলোনিয়াম এক ডোজ যদি খেয়ে নেয় হোমিওপ্যাথি তাহলেই সেরে যাবে। সে বন্ধুর কথায় ভেরিলোনিয়াম খেয়ে নিল এক ডোজ, কিন্তু তার ভেরিলোনিয়াম খেয়ে যখন সে বেরোচ্ছে তখন সামনে দিয়ে সব যাত্রা হচ্ছে, অর্থাৎ রোগীকে মানে মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তার মনে হলো ওই মৃত ব্যক্তির থেকে প্রচুর মানে বীজাণু বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে, মানে ওই বসন্ত রোগের বীজগুলো ছড়িয়ে বেড়াচ্ছে, সেগুলো আমার গায়েও ঢুকে যাচ্ছে। এরকম একটা চিন্তায় সে প্রচণ্ড ভয় পেয়ে গেল, মানে একটা ভয় যাকে বলে আতঙ্ক, বসন্ত রোগের আতঙ্ক। এর আগে তার একবার হাম হয়েছিল কিন্তু বসন্ত হয়নি, তার বসন্ত সম্পর্কে খুব ভয় আছে, একটা ছোঁয়া ছিল, এরকম একটা ভয় মৃত্যু আসতে পারে, কারণ তখন বসন্ত রোগের তো টিকা বেরোয়নি, সেই অর্থে অতটা টিকা বেরিয়েছে, অতটা কার্যকরী টিকা বেরোয়নি, ভয় আছে মানুষের। যাই হোক, তখন তার মনে হচ্ছে যে সে কি করবে ভেবে পাচ্ছে না। এমন সময় একটা দেওয়ালের গায়ে পোস্টার যাকে বলে দেখলো যে মানে কবিরাজি ওষুধ আছে বসন্ত রোগের। সে তখন সেই কবিরাজের কাছে চলে গেল ছুটে, দেখলো কণ্ঠকারীর পাতা বাটা হচ্ছে, সেই পাতার একদলা খেয়ে নিল, পাতা বাটা খেয়ে নিয়ে ভাবলো বাহ ভালো আছি। এবার বাড়ির দিকে যাত্রা করলো। বাড়িতে গিয়ে মার কাছে বললো যে খুব শরীরটা খারাপ খারাপ লাগছে, বোধহয় বসন্ত রোগ হচ্ছে। মা তার গায়ে হাত দিয়ে দেখলো না, গায়ে কোনো নেই, মুখে দু একটা মানে মুখে তখন দেখেনি, সরি, তার গায়ে কোনো জ্বর টর নেই। তখন মা বলে বসন্ত রোগ কেন হবে বলে মা তার হাতে একটা হরিতকি বাঁধা ছিল খুব পুরনো, সেটা তার হাতে বেঁধে দিলেন, কারণ ওটা নাকি তিনি দীর্ঘদিন ধরে বেঁধে বহু বসন্ত রোগীর সেবা করেছেন, তার কিছু হয়নি। যাই হোক, সে যাত্রা তো সে রাতটা কেটে গেল, কিন্তু পরদিন গল্পকথকের মনে হলো তার মুখে বোধহয় দুটো বসন্ত বেরিয়েছে। মায়ের কাছে তাড়াতাড়ি ছুটে এলো। মা বললো না না, এটা ব্রণ টন কিছু হবে, ওরকম নাম করতে নেই। কিন্তু সে তো শোনবার পাত্র না, সে মানে খুব চিন্তিত হয়ে উঠেছে। মা তখন তাকে বললে বাড়ি বসে বসে এইসব উল্টোপাল্টা চিন্তা না করে একটু ঘুরে আয়। তখন সে বাইরে বেরোলো, এবং বাইরে বেরিয়ে তার মনে হলো তাকে আগে ওই টিকা নিতে হবে, অ্যালোপ্যাথি যে বসন্ত রোগের টিকা, সেই টিকা নিতে হবে। সে হসপিটালে গিয়ে টিকা নিল। টিকা নিয়ে যখন ফিরছে, ওই বটতলা দিয়ে ফিরতে হচ্ছে মন্দিরের সামনে দিয়ে, তখনই তার মনে সেই চিন্তাটা এলো, সেই ত্রিলোকেশ্বরের চিন্তা। তার মনের মধ্যে চিন্তা কেন এসছে? আমরা জানি ধর্ম মানুষের দুর্বল মুহূর্তের একটা অবলম্বন। এক্ষেত্রে কিন্তু ওই গল্পকথকের ক্ষেত্রেও তাই হলো। শিক্ষিত মানুষ সে জানে ওই দেবতার জন্ম রহস্য, তবু তার মধ্যে একটা এই যে দোটানা, সেটা কিন্তু সম্পূর্ণ তার দুর্বল মনের প্রকাশ। এই যে জ্যোতিষের কাছে মানুষ ছুটে যায়, এই যে বিভিন্ন রকম মন্দিরে ছুটে যায়, সব দুর্বল মুহূর্তেই কিন্তু ছুটে যায়। মানুষ যখন ভালো থাকে তখন কিন্তু এসব করে না। তা সেই দুর্বল মুহূর্তে তারও মনে হলো, সেও মন্দিরের সামনে গেল, দেবতার কাছে করজোড়ে প্রার্থনা করলো, ক্ষমা চাইলো তার এই কথা বিভিন্ন কথাবার্তার জন্য, আগে যে কথাগুলো বলেছে। কিন্তু তাতেও যখন তার মানে মানসিকতা পুরোপুরি তুষ্ট হলো না, মনটা তুষ্ট হলো না, তখন সে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করলো ত্রিলোকেশ্বর শিবের উদ্দেশ্যে। তারপর সে উঠে দাঁড়িয়ে তার দিকটা দেখে নিয়ে যাত্রা করলো, মানে কেউ দেখেনি তো লজ্জা পেল একটু, এই আর কি। এখানেই আমাদের গল্পের শেষ। ওই যে আমি বলেছিলাম, এখানে দুটো দিক আমাদের লেখক দেখিয়ে দিয়েছেন। এক, ধর্মপ্রাণ মানুষের ধর্ম, সেই বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায়। আরেকটা হচ্ছে এই ধর্মের সুযোগে কিছু অসৎ মানুষ কিরকম বিনি পুঁজির ব্যবসা ফেলে বসেছিল, এই লোকটা তার প্রমাণ, সেটাও আমাদের লেখক অঙ্গুলি তুলে যেন দেখিয়ে দিয়েছেন, ব্যঙ্গ করেছেন, বিদ্রুপ করেছেন আমাদের সমাজের সেই সব মানুষদের প্রতি। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের আজকের পরবর্তী গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল মানুষের কাহিনী। সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল মানুষের কাহিনী গল্পটা, মূল গ্রন্থ হচ্ছে নীল মানুষ। এই গল্পটা একটা কল্প বিজ্ঞান নির্ভর গল্প। এই গল্পের বিষয়বস্তুতে পরে আসছি, তার আগে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটো ছোট গল্পের নাম শিখে নেব। একটা হচ্ছে সুখ স্বপ্ন, আর একটা হচ্ছে সাঁকো। এই ছোট গল্প দুটোর নাম শিখে রাখবে। যাই হোক, আমরা নীল মানুষের যে কাহিনী পাচ্ছি, সেই নীল মানুষের কাহিনী নামকরণটা অবশ্যই আমাদের আজকের গল্পের চরিত্রভিত্তিক নামকরণ। এই নীল মানুষ আর কেউ নয়, রণজয়, আমাদের এই পৃথিবীর একটি মানুষ। সেই রণজয়কে ছুঁয়ে দিয়েছিল ভিন গ্রহের কিছু প্রাণী, যার ফলে তার চেহারার পরিবর্তন হয়েছিল। সে প্রচণ্ড লম্বা, 7 ফিট লম্বা হয়ে গিয়েছিল। তার মুখটা অনেকটা সিংহের মতো একটা অদ্ভুত রূপ নিয়েছিল। তার গায়ের রংটা একেবারে নীল বর্ণ হয়ে গিয়েছিল, তেল তেলে টাইপের, দেখে প্রচণ্ড ভয় করে। আর গলার শব্দটা অদ্ভুত গম্ভীর হয়ে গিয়েছিল, শুনে মনে হয় যেন হাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে কথা বলছে। এরকম একটা চেহারা তার হয়ে গিয়েছিল। এর ফলে লোকালয়ে সে আসতে পারছিল না। গল্প থেকেই আমরা জানতে পারি, রণজয় এই অবস্থা হয়ে যাওয়ার পর যখন বাড়ি ফিরে তার বাবা তাকে চিনতে পারেনি।
ভয় পেয়েছে, অজ্ঞান হয়ে গেছে এবং জ্ঞান ফিরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে অপদেবতা বা ভূত প্রেত কিছু ভেবে। এই রণজয়ের আর কোথাও স্থান হয়নি, সে ঘুরে বেড়াচ্ছে। আমরা গল্প সূত্রে জানতে পারি রণজয়ের যে গ্রামে রণজয় থাকে তার পাশের গ্রাম হচ্ছে নিশানপুর। এই নিশানপুর গ্রামের একটি মেয়ে চিত্রা, তার সাথে রণজয়ের বিবাহ স্থির হয়েছিল। কিন্তু বিবাহ স্থির হওয়ার কিছুদিনের মধ্যেই রণজয়কে আর খুঁজে পাওয়া যায় না, গ্রামের লোক তার কোনো সন্ধান পায়নি। তা গল্পের যে শুরু হচ্ছে সেই রণজয়ের গল্প দিয়ে শুরু হচ্ছে। পাপু নামক একটা ছোট্ট ছেলে একটা বাড়িতে খেলছিল বল নিয়ে। সে বলটা হঠাৎ করে পড়ে যায় কোথায় না, তার বাড়ির পিছন দিকের জঙ্গলে। তখন পাপু বলটা আনতে জঙ্গলে যায় এবং জামরুল গাছের আড়ালে একটা ওই রণজয় মানে বিশাল নীল মানুষকে দেখতে পায়। নীল মানুষ এখন আমরা বলবো, কারণ রণজয়ের পরিবর্তন হয়ে গেছে, দেখতে পায়। সে প্রচন্ড ভয় পেয়ে যায় তাকে দৈত্য ভেবে। সে ভাবে সে দুষ্টুমি করেছে বলে দৈত্য তাকে নিতে আসছে। পাপু নাম ধরে সে ডাকে, তার দিদি চিত্রার খোঁজ করে এবং পাপুকে ছেড়ে দেয়, দিদিকে ডেকে দিতে বলে। পাপু বাড়ির ভেতরে যখন যায় মানে বাড়ির বারান্দায় উঠে একটু সাহস পায়, তাকে ভ্যাংচায়। ইতিমধ্যে তার দিদি চিত্রা নেমে আসে। পাপু বলে তোমাকে খুঁজছে। চিত্রা বাগানের মধ্যে নামে, ওইটা জামরুল গাছের আড়ালে দেখতে পায় কিছু। তার আগে চিত্রা ভেবেছিল যে শিশুমন এই পাপুন বা বিভিন্ন রকমের গল্প মনে মনে ভাবত, কল্পনা করতো এটাও হয়তো কোনো একটা গল্প। কিন্তু এরপর যখন জামরুল গাছের আড়ালে কাউকে দেখতে পায় তখন চিত্রারও সন্দেহ হয়, সে বাগানে নামে। এরপর কিন্তু সে ওই রণজয় মানে নীল মানুষের সম্মুখে যায় এবং নীল মানুষ চিত্রাকে ডাকে। চিত্রা প্রচন্ড ভয় পেয়ে যায়, গম্ভীর শব্দ শুনে অজ্ঞান হয়ে ওই বাগানে লুটিয়ে পড়ে। এরপর রণজয় মানে ওই নীল মানুষ চিত্রার মুখের সামনে নিচু হয়ে বসে ওকে পাজা করে তোলে এবং বাগানের মধ্যে নিয়ে যায়। এই দৃশ্য দেখে পাপু প্রচন্ড ভয় পেয়ে যায়। পাপু ডাকাডাকি করে তার মা, বাবা, কাকা সবাইকে ডেকে আনে। কাকা বাগানে গিয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় ওই দৃশ্য দেখে, মানে নীল মানুষ ঝুঁকে রয়েছে, চিত্রা শুয়ে আছে বাগানে। সে তাড়াতাড়ি করে দৈত্য মানে একটা গরিলা কিছু একটা ভেবে সে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করে। কিন্তু চিত্রার মা ভয় পেলেও একটু এগিয়ে যায় কাছে। রণজয় তখন বলে যে সে রণজয়। তখন তার মা প্রচন্ড ভয় পেয়েছে মেয়ের এই অবস্থা, সে বলে তার মেয়েকে ছেড়ে দিতে। চিত্রার জ্ঞান ফিরে আসে, চিত্রা রণজয়ের হাতে কামড় দেয়, রণজয় তাকে ছেড়ে দেয়। এরপর চিত্রারা বাড়ি ফিরে যায় এবং চিত্রার যে কাকা বন্দুক নিয়ে ছুটে এসেছিল তারা সবাই মিলে চলে যায়। এরপর দেখা যায় একটা খবর রটে যায়, নিশানপুরে দৈত্যের আবির্ভাব হয়েছিল, সংবাদপত্রও পরের ছাপা হয়েছিল। আর নিশানপুরের গ্রামে বিভিন্ন রকমের গল্প মানুষের মুখে মুখে ভেসে বেড়ায়। কেউ বলে দৈত্য এসেছিল, কেউ বলে একটা গরিলা এসেছিল, কেউ বলে বিভিন্ন রকম কিছু প্রেতাত্মা এসেছিল, নানান রকম গল্প শোনা যায়। তা এই নীল মানুষ সেদিন মানুষের মানে গ্রামবাসীর তারা খেয়ে ওই যে বাগান, সেই বাগানের পর একটা জলাভূমি ছিল, সেই জলাভূমিতে গিয়ে পড়ে। জলাভূমি পেরিয়ে একটা জঙ্গল, সেই জঙ্গলে গিয়ে মানে বসে। তারপর জঙ্গলের পাশে একটা গ্রাম ছিল, সেই গ্রামের কাছে সে যায়। তার প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু সে কি করবে, খেতে পাচ্ছে না। তার আগে সেই যে নীল মানুষ যে ভিন গ্রহের মানুষের ছোঁয়ায় মানে প্রাণীর ছোঁয়ায় এরকম হয়ে গেছিল, তাদের একটা পরিচয় আমরা গল্পে পাই। এই যে প্রাণীরা এরা একটা গোলাকার বস্তুর মধ্যে করে, যন্ত্রের মধ্যে করে মহাকাশ থেকে আসে এবং ওই যন্ত্রের দরজা খুলে যায়, তার থেকে তারা সেই ভেসে যেন নেমে পড়ে টুপটাপ করে মাটির ওপর। তাদের হাতে একটা টর্চের মতো আলো থাকে, তীক্ষ্ণ সোজা আলো, যে আলোটা গাছের ওপর পড়লে গাছগুলোকে যেন পুড়িয়ে দেয়, সত্যি সত্যি পুড়িয়ে দেয়। আর সেই মানুষগুলো মানে প্রাণীগুলো রণজয়কে বলতে থাকে তুমি চলো, আমাদের সাথে চলো, এখানে তুমি বাঁচতে পারবে না। আর এই প্রাণীগুলোর একটা অদ্ভুত ঘ্রাণ শক্তি আছে, তারা গন্ধ শুঁকতে পায়, আর তাদের কাছে অদ্ভুত সব যন্ত্রপাতিও আছে। এই যে প্রাণীগুলো রণজয়কে নিয়ে যেতে চায়, রণজয় জানে এই পৃথিবীতে সে আর বাঁচতে পারছে না, কারণ মানুষ তাকে দেখলে ভয় পাচ্ছে, তাকে জঙ্গলে গিয়ে বাস করতে হচ্ছে। কিন্তু পৃথিবীটাকে যে রণজয় বড্ড বেশি ভালোবাসে, তাই পৃথিবী ছেড়ে রণজয় অন্য গ্রহে যেতে পারে না, ওই প্রাণীগুলোর থেকে সে দূরে থাকে। আর এই প্রাণীগুলো জলকে খুব ভয় পায়, তাই রণজয় জলের মধ্যে ডুবে গেল, মানে ওই যে সময়টা সেই প্রাণীগুলো এসেছিল তাকে নিতে, তখন সে জলের মধ্যে লুকিয়ে পড়ে। ডুব সাঁতার দিয়ে সে এগিয়ে যায় এবং একটা জঙ্গলের মধ্যে মানে জঙ্গল পার হয়ে গ্রামের মধ্যে গিয়ে সে পড়ে। এবার তার খুব খিদে পেয়েছে, গ্রামে ঢুকে সে খাবার কোথায় পাবে, কেউ তো তাকে খেতে দেবে না। সন্ধে হয় সেটা লেবু গাছ পায়, লেবু থেকে কতগুলো লেবু ছিঁড়ে খায়। প্রথমে ভেবেছিল পেয়ারা, কিন্তু না, ওগুলো লেবু। প্রচণ্ড টক ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, একটু নুন হলে হয়তো খাওয়া যেত। এরপরে সে দেখে গ্রামের মধ্যে রান্না হচ্ছে, খাবারের গন্ধ ভেসে আসে।
কিন্তু সে চাইলেও তো খেতে দেবে না। ভিখারি চাইলে মানুষ ভিক্ষা দেবে, কিন্তু দৈত্য ভিক্ষা চাইতে পারে না। দৈত্য দেখলে মানুষ ভয় পেয়ে যাবে, তাকে খেতে দেওয়া দূরের কথা, তাকে মারতে আসবে, এসব নানান কথা ভেবে সে কারোর বাড়ি যায় না। এরপর সে দেখতে পায় একটা খাঁচার মধ্যে মুরগি রয়েছে। গ্রামের মানুষ মুরগি টুরগি পোষে। তার মনে হলো দুটো মুরগি চুরি করে ঝলসিয়ে খেলে ভালো হতো। তাতেও তার মনের মধ্যে খুব হীনমন্যতা জাগে। এই রণজয় তো কিছুদিন আগে কলেজে পড়তো, সে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারতো, সে কিনা চুরির কথা ভাবছে। এই কথাগুলো ভাবতে তার খুব খারাপ লাগছে। এরপর সে কি করবে, সে সামনের যে বড় রাস্তা জঙ্গল পেরিয়ে যেখান দিয়ে বড় বড় লরি যায় সেখানে এসে পড়ে। কিন্তু সেই লরি দিয়ে সে কি করবে, লরি থেকে তোর খাবার পাবে না। সে আবার জঙ্গলে নামবে, আবার গ্রামে এসে পড়ে। এবার সে গ্রামে ঢুকে একটা বাড়ির সামনে আসে। বাড়ি থেকে তালা দেওয়া ছিল। সে তার তো গায়ে প্রচণ্ড জোর হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিতেই তালাটা ভেঙে যায়। সে তখন ঘরে ঢোকে, মানে বাড়ির ভেতর ঢোকে। বাড়ির ভেতরে একটা উঠোন ছিল, উঠোনের চারধারে পাঁচিল দিয়ে ঘেরা। কিন্তু বাড়িতে ঢুকেই সে একটা কুকুরের সামনে পড়ে। কুকুরটা ঘেউ ঘেউ করছিল। সে তখন কুকুরটাকে মানে তার চার পা ধরে ঘুরিয়ে মানে ওই পাঁচিলের বাইরে ফেলে দেয়। তার গায়ে তো প্রচন্ড শক্তি। কুকুরটা মাটিতে পড়ে একেবারে ঘেউ ঘেউ করতে করতে কোথায় মিলিয়ে যায়। এরপর সে বাড়ির মধ্যে ঢোকে। রণজয় অর্থাৎ নীল মানুষ বাড়ির মধ্যে ঢোকে। বাড়ির মধ্যে ঢুকে দেখে বাড়িতে মানুষজন কেউ নেই। রান্নাঘরে প্রবেশ করে। রান্নাঘরে দেখে আলু পেঁয়াজ রয়েছে একটা ঝুড়িতে, আর একটা জায়গায় চাল ডাল আছে, নুনও পেলো। সে ভাবলো খিচুড়ি রান্না করে খাওয়া যাক। সে সামনেই উনুন ছিল, দেশলাইও ছিল। সে উনুন জ্বালালো এবং একটা পাত্রে ডাল চাল সমস্ত কিছু নিয়ে জল দিয়ে বসিয়ে দিল, নুন দিয়ে বসিয়ে দিল। কিন্তু খাবারটা হতে তো সময় লাগবে। সে তখন পাশের ঘরে একটা খাটের মধ্যে গিয়ে গা এলিয়ে দিল। কতদিন সেরকম খাটে শোয়নি। কিন্তু হঠাৎই খট করে শব্দ হলো, কিছু একটা কথাবার্তারও আওয়াজ পেল। সে তখন ভাবলো বাড়ির গৃহস্থ বোধহয় ফিরে এসেছে, তার খাওয়া দাওয়া আর হবে না এটা ভেবে সে প্রচণ্ড কষ্ট পেল। কিন্তু হঠাৎই দেখলো ঘরের মধ্যে প্রবেশ করছে দুটো মানুষ। সে বুঝতে পারলো এরা চোর। ওই মানুষ দুটো নিজেদের মধ্যে কথা বলতে বলতে এক জায়গায় আলমারির সামনে গেল। আলমারির বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজ হলো। নীল মানুষ তখন চুপ মানে চট করে ওই দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেছে। মানুষগুলো টের পায়নি। বেরিয়ে পাশের যে ঘর সেখানে চুপ করে দাঁড়িয়ে ব্যাপার স্যাপার দেখছে। এই দুটো চোরের মধ্যে একটা চোর যখন দরজা দিয়ে বাইরের দিকে যেতে গেল, তখন নীল মানুষ তাকে পেছন থেকে জাপটে ধরলো, তার মুখ চেপে ধরলো। তারপর পাশের ঘরে যে তোয়ালে ছিল সেই তোয়ালে মানে বালিশের তোয়ালে, সেই তোয়ালে দিয়ে তার মুখটা ভালো করে বাঁধলো আর বিছানার চাদর দিয়ে হাত পা বেঁধে তাকে উঠোনের মধ্যে শুয়ে রাখলো। এরপর ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখে ওই যে আর একটা চোর ছিল, সেই চোরটা হেবো হেবো বলে ডাকছে। অর্থাৎ আগের যে চোরটাকে সে বেঁধে এলো তার নাম হেবো ছিল। সেই চোরটাকে খুঁজছে এবং একটা যন্ত্রপাতি বের করে সিন্দুক খোলার চেষ্টা করছে। পেছনে হাত বাড়িয়ে জিনিসপত্র চাইছে। নীল মানুষের বেশ মজা লাগলো। সে একটু কৌতুকপ্রিয় মানুষ, বোঝা যাচ্ছে। সে তখন একটা একটা করে যন্ত্রপাতি তাকে এগিয়ে দিতে লাগলো এবং এক সময় দিচ্ছে না। এবার কিছুক্ষণ সময় পেরিয়ে গেলে যন্ত্রপাতি যখন পাচ্ছে না, সে তখন আবার ডাকতে লাগলো। তখন নীল মানুষ কি করলো না, ওই চোরের একটু চুলটা নেড়ে দিল। তখন সে রেগে গিয়ে পিছন দিকে তাকালো এবং হঠাৎ করে রণজয়কে দেখে বা নীল মানুষকে দেখে সে কিন্তু খুব একটা ভয় পায়নি। আগের যে চোরটা ছিল সে কিন্তু ওকে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল, তাকে কাবু করতে তার টাইম লাগেনি। কিন্তু এই চোরটা একটু সাহসী এবং সে ভয় তো পেল না। সে তার দিকে এগিয়ে এসে তার হাতে একটা ছোরা ছিল, সেই ছোরাটা দিয়ে রণজয়ের বুকে আঘাত করলো। রণজয়ের বুকে যখনই ছোরা বসিয়েছে, রণজয় ভাবলো সে মারা যাচ্ছে, তার খিচুড়িটাও খাওয়া হলো না, তার খুব কষ্ট হতে লাগলো। কিন্তু কিছুক্ষণের মধ্যে একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। কি হলো না, তার বুক থেকে যে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল সেই রক্তগুলো রাবারের আকার ধারণ করেছে। আর সেই রাবারটা সে মানে সুতোর মতো রাবারগুলো সে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলতে লাগলো। সে রাবারগুলো ছিঁড়ে গেল এবং সেই দৃশ্য দেখে ওই চোরটা কিন্তু ভয় পেয়ে গেছে। এবার রণজয় সহজেই মানে নীল মানুষ সহজেই সেই চোরটাকে কাবু করে ফেললো। একই পদ্ধতিতে ওকেও বেঁধে ফেললো এবং উঠোনে নিয়ে গিয়ে ওকে এক সারিতে শুইয়ে দিল। এরপর রান্নাঘরে গিয়ে দেখলো খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি পুড়ে যায়নি, গরম গরম খিচুড়ি সে হাত ঢুকিয়ে হাঁড়ির মধ্যে খেতে লাগলো। সে তো এখন পরিবর্তিত, সে তো আর মানুষ নেই, সে একেবারে দৈত্যের মতো আকার ধারণ করেছে, তার ক্ষমতা শক্তি দুই বেড়ে গেছে। সে গরম খিচুড়ি খেয়ে নিল। খাওয়ার পর সে যখন চলে যাচ্ছে তার মনে হলো যে সে তো গৃহস্থের উপকার করে গেল, তাহলে গৃহস্থ কি আজও তাকে ভয় পাবে, আজও কি তাকে দূরে সরিয়ে রাখবে? তখন সে আবার ঘরের মধ্যে গিয়ে একটা কাগজের পেন্সিল খুঁজে বের করে সে একটা চিরকুট লিখে গেল যে তোমাদের কাছ থেকে কিছু চাল মানে খিচুড়ি খেয়েছি, চাল ডাল নষ্ট করেছি, কিন্তু তার পরিবর্তে তোমাদের বাড়ির জিনিসপত্র বাঁচিয়ে দিয়েছি চোরের হাত থেকে, আশা করি তোমাদের খুব ক্ষতি হয়নি। এই বলে চিরকুটটা দিয়ে সে চলে গেল। এরপর লেখক লিখছেন যে যদিও সে জন্তু নয়, তবু এখন তাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে।
ফিরে তো যেতেই হবে, কারণ সে তো জন্তু না হলেও জন্তু জান্তব চেহারা তার হয়ে গেছে, দৈত্যাকার হয়ে গেছে, মানুষ তাকে ভয় পাচ্ছে, তাই তাকে ফিরে যেতে হবে। কিন্তু সে একটা সম্ভাবনা রেখে গেল ওই চিরকুটটা দেখে যদি মানুষ তার কথা সবাইকে বলে, সেই নীল মানুষকে পরবর্তীকালে যদি মানুষ না আর ভয় পায়, যেমন আমরা বিভিন্ন রোমাঞ্চকর বিষয়গুলো সেই পড়েছি না, টারজান কিংবা হি ম্যানের গল্প, এই সব তারা তো মানুষের উপকার করত। সেই যে মানুষগুলো তাদের তো মানুষ ভয় পেত না, তাদেরও তো বিশেষ কিছু শক্তি ছিল, তারাও তো বিভিন্ন রকম রূপ ধারণ করত, কিন্তু মানুষ তো তাদের বন্ধু ভাবতো। তার নীল মানুষ একটা আশা রাখলো যে গ্রামের মানুষ বা তার পৃথিবীর মানুষ তাকে যদি কোনোদিন আবার বন্ধু ভেবে আবার জঙ্গল থেকে তাকে একটু আস্তানা দেয়। এখানেই গল্পের শেষ। ছোট গল্প হিসাবেও গল্পটা সার্থক। এরপরে আমরা যাব আজকের পরবর্তী গল্প, গন্ধটা খুব সন্দেহজনক, যার লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক গল্পের মূল গ্রন্থ যেটা, সেটা 1 মিনিট আমরা দেখছি। আনন্দমেলার শারদীয় সংখ্যায় প্রথম গল্পটা প্রকাশ পেয়েছিল। আচ্ছা, এই যে গল্পটা, এটা কিন্তু ভূতের গল্প, কিন্তু ভূতের গল্প কম, হাসির গল্প বেশি। কারণ এই গল্পে যে ভূতেদের আমরা পাই তারা কিন্তু ভয়ঙ্কর নয়, রোমাঞ্চকর নয়, তাদের দেখে আমাদের গা শিউরে ওঠে না, আমাদের রং খাড়া হয় না, বরং হাসি পায়। তাদের কার্যকলাপে আমাদের প্রতি মুহূর্তে হাসি পেয়েছে। এই ভূতেদের কয়েকটা কার্যকলাপ আমরা এখানে পেয়েছি, যে কার্যকলাপের মধ্যে বোধহয় আমরা সম্ভবত 4 থেকে 5টা বিষয় পাই, যে বিষয়গুলোর প্রত্যেকটা কিন্তু তোমরা অবশ্যই লার্ন করবে, কারণ তোমাদের কিন্তু এইখান থেকে প্রত্যেকটা বিষয় ধরে প্রশ্ন আসে লাইন তুলে তুলে। যাই হোক, আমাদের আজকের যে গল্প, সেই গল্পেরও একজন গল্পকথক আছেন। সেই গল্পকথকের দাদামশাইয়ের গল্প হচ্ছে এই গন্ধটা খুব সন্দেহজনক। মানে লেখক বা গল্পকথক তার দাদামশাইয়ের গল্প বলছেন, তার মায়ের মামার বাড়ির গল্প বলছেন আমাদের। গল্পকথকের দাদামশাই রেলে চাকরি করতেন, সেই সূত্রে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। একবার বদলি হয়ে তিনি গেছেন উত্তরের দোমোহানিতে, উত্তরবঙ্গের দোমোহানিতে। জায়গাটা খুব ছোট কিন্তু খুব সুন্দর, একটা সুন্দর বর্ণনাও এখানে আমাদের লেখক দিয়েছেন যে জায়গাটা সম্পর্কে। ছোট নদী আছে, বেশ সুন্দর ঝোপঝাড় গাছ আছে অনেক, তার পাশ দিয়ে রাস্তা আছে। এখানে সরকারি কর্মীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা আছে, কোয়ার্টার আছে, রেল কর্মীদের জন্য কোয়ার্টার আছে। এবং এই যে মানুষগুলো, এরা কিন্তু বছরে 1বার বা 2বার যাত্রাপালা, নাটক অভিনয় করে, চড়ুই ভাতি করতে যায় শীতকালে। তাদের নিজেদের মধ্যে বেশ সখ্যতা আছে, তাদের বিভিন্ন গ্রীষ্মকালে ফুটবল, শীতকালে ক্রিকেট, এসব খেলা হয়। এইসব নিয়ে এই দোমোহানি সম্মানে জায়গাটায় মানুষ কিন্তু ভালো থাকে, মোটের ওপর ভালো আছে। তা সেখানে গেছেন গল্পকথকের দাদামশাই এবং দিদিমা। এই দিদিমার 9 সন্তান, সেই 9 সন্তানের প্রতি কিন্তু তারই বেশি দায়িত্ব, কারণ দাদামশাই কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তা দাদামশাই যখন এখানে পৌঁছেছেন, দিদিমা এবং দাদামশাই বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন কথা শুনছেন। আমরা এই গল্পে কিন্তু অনেকগুলো চরিত্র পাচ্ছি, যেটা আমাদের ছোট গল্পের থেকে একটু আলাদা। ছোট গল্পে কিন্তু চরিত্র সংখ্যা খুব কম থাকে, আমরা 1 বা 2 চরিত্র না পেলেও এখানে একটু বেশি পাচ্ছি, কিন্তু তবুও ছোট গল্পের বৈশিষ্ট্যকে কিন্তু ক্ষুণ্ণ করছে না। উপন্যাসে যেমন চরিত্র মালা থাকে, এখানে চরিত্র মালা কিন্তু নেই। এখানে আমরা পাচ্ছি কাকে না, গল্পকথকের দাদামশাইকে। গল্পকথককে পাইনি তার গল্প, দাদামশাইকে, তার দিদিমাকে, স্টোর কিপার অক্ষয় সরকারকে, পালিত গিন্নিকে, কমলা নামক এক ঝিকে, পুরানো ঝি সুখিয়ার কথা আমরা পাচ্ছি। এছাড়া পাচ্ছি ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্যকে, আমরা এছাড়া পাচ্ছি হরেন সমাদ্দার, যিনি স্টেশন মাস্টার, তাকে, এবং দাদামশাইয়ের যিনি বাবা, সেই দাদামশাইয়ের বাবাকে, ধার্মিক মানুষ। আরও একজন চরিত্র আমরা পেয়েছি, যিনি প্রাইভেট পড়াতেন মামাদের, মানে গল্পকথকের মামার বাড়িতে, এবং একটু নাটকে অভিনয় করতেন, সেই ধর্মদাসকে। তা যাই হোক, এই হচ্ছে চরিত্র সংখ্যা। তা এখানে দাদামশাইরা যখন এসেছেন, প্রায়শই বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কথা শোনেন। স্টোর কিপার অক্ষয় কুমারও বলেছেন, মানে অক্ষয় সরকার যিনি, তিনি বলেছেন যে জায়গায় যেন একটু দেখে শুনে থাকবেন, উল্টোপাল্টা লোককে, অচেনা লোককে ঢুকতে দেবেন না। দিদিমাকে পালিত গিন্নি বলেছেন ছেলেমুলেদের সামনে রাখবেন। এই ব্যাপারগুলোই তারা অবাক হন, তারা বুঝতে পারেন নাকি এমন এভাবে দিন কাটছে। আর ঠিক সেই সময় বাড়ির যে ঝি সুখিয়া বাড়ি থেকে খবর পেল তার ভাসুরপর খুব বেমার হয়েছে, মানে অসুখ হয়েছে, সে কয়েকদিনের জন্য দেশে চলে গেল। সেই সময় বাড়িতে কাজের জন্য খুব কাজের লোকের দরকার। তা কমলা নামক এক ঝি নিজে থেকেই কাজ করতে এসেছে সে বাড়িতে, তাকে কাজে রাখা হয়েছে।
পালিত গিন্নি একদিন দেখতে এসছেন কে কাজ করছে, কমলার সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়েছে বাসন মাজতে মাজতে, চলে গেছে, খুঁজে পাওয়া যায়নি। পালিত গিন্নি খবরাখবর নিয়ে মানে দিদিমার সাথে কথা বলে, গল্পগতকে দিদিমার সাথে কথা বলে জানতে পারলেন কমলা বললো সে হালদার বাড়িতেও কাজ করেছে, যাকে ঠিকঠাক থাকবেন এইভাবে বলে সে চলে গেছে। এরপরে আমরা যে এটা হচ্ছে প্রথম একটা ভূতের গল্প মানে ঘটনা। এই যে কমলা, সেই কমলা কিন্তু সেই ভূতেরা যারা এই গল্পের অশরীরী মানে মানুষ নয় কিন্তু মানুষ রূপে এই মানুষের ভিড়ের মধ্যেই লুকিয়ে থাকে। এরপরে আমরা আর একটা ঘটনা পেলাম, যেটা ভৌতিক ঘটনা কিন্তু কৌতুক প্রিয়। সেটা হচ্ছে দাদামশাইয়ের অভিজ্ঞতা। দাদামশাই রেলে চাকরি করেন, প্রথমেই বলেছি। ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন রাত্রিবেলা, ডুয়ার্সের দিকে গভীর জঙ্গলের দিকে গাড়ি ছুটছে, হঠাৎ গাড়ি থেমে গেল। ব্যাপারটা খুব একটা অস্বাভাবিক তখনও দাদামশাইয়ের কাছে লাগেনি, কারণ এটা অনেক সময় হতো। যারা স্টেশন মাস্টার বা সহকারী স্টেশন মাস্টার থাকতেন বা লাইটম্যান যারা থাকতেন, তারা ঘুমিয়ে টুমিয়ে পড়লে এরকম গাড়ি থেমে যেত অনেক সময়, মানে সিগন্যাল ঠিক মতো দেওয়া হতো না, সেই জন্য থেমে যেত। কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে যখন বিষয়টা কাটছে না, ততক্ষণ কিছুক্ষণ আগে তিনি পঞ্জিকা পড়ে সময় কাটাচ্ছিলেন, কিন্তু যখন বেশ সময় চলে যাচ্ছে তখন তিনি ব্রেক ভ্যান থেকে নেমে ব্যাপারটা দেখার জন্য এগিয়ে যাচ্ছেন। এগিয়ে গিয়ে তিনি দেখলেন না, তার আগে তিনি একটা বিষয় হয়েছে না, আমার একটা কারণ ঘটেছিল। তিনি প্রথমে ব্রেক ভ্যানে বসে পঞ্জিকা পড়ছিলেন, হঠাৎ তিনি একটা খুট করে শব্দ পান। তার মনে হলো পিছনে যেন কেউ দরজা খুলে, মানে গাড়ির যে মালপত্র থাকে সেই দরজা খুলে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তিনি ভয় পেলেন, কারণ রাতের গাড়িতে অনেক দামি জিনিসপত্র যায় আর ডাকাতের দল অনেক সময় আসে আক্রমণ করে। তিনি সেটা ভেবে গাড়ি থেকে নামলেন, তার বাতিটা নিয়ে নামলেন, নেমে অনেকটা এগিয়ে গেলেন। রেলগাড়ি তো অনেক দূরে, সামনে ইঞ্জিন, অনেকটা পথ হেঁটে যেতে হবে। ইঞ্জিনের কাছাকাছি গিয়ে দেখলেন যে গাড়ির যে ড্রাইভার আর যে ফায়ারম্যান দুজনেই গামছা পেতে নিচে ঘুমোচ্ছে। হঠাৎই দেখলেন যে লাইট জ্বলে উঠলো, মানে তারা ঘুমাচ্ছে অথচ লাইট সিগন্যাল সবুজ আলো দেখাচ্ছে, লাইট জ্বলে উঠলো। তিনি বুঝতে পারছেন না, তিনি তখন তাড়াতাড়ি করে ওদের ডেকে দিয়ে চলে যাচ্ছেন যে তারা উঠে গাড়ি চালাবে। কিন্তু তখনই গাড়ি চালাবে যখন তিনি ব্রেক ভ্যানে বসে সবুজ বাতি দেখাবেন। কিন্তু তিনি দেখলেন তিনি গাড়িতে ওঠেননি, মানে ব্রেক ভ্যানে ওঠেননি, সবুজ বাতিকেও দেখিয়ে দিল। কেউ একটা তার দিকে সবুজ বাতি দেখিয়ে তার দিকে চেয়ে হাসলো। তিনি ব্যাপারটা অবাক হলেন, গাড়ি চলতে শুরু করলো, তার পাশ থেকে যখন বেরোচ্ছে তার সেই ব্যক্তিও হাসতে হাসতে গাড়িতে চলে গেল। ব্যাপারটা দেখে তিনি খুব অবাক হলেন। আসলে এটাও কিন্তু একটা ভৌতিক ব্যাপার, সেই ব্যাপারটার মধ্যেও আমরা কৌতুক লক্ষ্য করলাম। এরপরে আমরা তৃতীয় যে বিষয়টা পাচ্ছি ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্যের সাথে। ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানে ঘুরে ঘুরে ম্যাজিক দেখাতেন। তিনি খুব বিখ্যাত ম্যাজিশিয়ান ছিলেন। তিনি বিভিন্ন ম্যাজিক দেখাতেন, তার মধ্যে দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তার সেদিন তিনি মঞ্চে উঠে বলে দিয়েছেন যে দর্শকের মধ্যে থেকে কেউ আসবে তিনি চোখ বেঁধে রাখবেন, আর বোর্ডে কিছু একটা দর্শক লিখবে, তিনি চোখ বাঁধা অবস্থায় বলে দেবেন যে ব্ল্যাকবোর্ডে কি লেখা হয়েছে। একথা তিনি দর্শকদের বুঝিয়ে বলেছেন। দর্শকদের মধ্যে চোখ চাওয়াচাই হচ্ছে, কে উঠবে বোঝা যাচ্ছে না, লিখতে উঠবে, এ ওকে ঠেলছে। এমন সময় দেখা গেল ম্যাজিস্ট্রেট প্রফেসর, যে ম্যাজিস্ট্রেট আছেন প্রফেসর ভট্টাচার্য, তার যে ছড়িটা, ম্যাজিক্যাল যে লাঠিটা, সেটা হঠাৎ তার হাত থেকে শূন্যে উঠে গেল, আবার তার হাতে ফিরে এলো। প্রফেসর ভট্টাচার্য অবাক হলেন, তিনি তো কোনো ম্যাজিক দেখাননি। দর্শকের কাছ থেকে প্রচুর হাততালি করালেন তিনি। এরপরে দেখা গেল সেই চক আপনি বোর্ডে লিখতে শুরু করলো। এতেও দর্শক খুব মজা পাচ্ছে। ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে ভেবে, কিন্তু আসলে কিন্তু ম্যাজিশিয়ান কোনো ম্যাজিক দেখাচ্ছে না। এরপরে ঘটলো সেই আশ্চর্য ঘটনাটা। এরপরে আগুন খেয়ে ম্যাজিক দেখানোর কথা। হঠাৎ হা করতেই দেখা যাচ্ছে প্রফেসর ভট্টাচার্যের মুখ থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করছে, গল গল করে আগুনের শিখা বেরোচ্ছে। তিনি কিছুতেই সেই শিখা বন্ধ করতে পারছেন না, যতবার মুখ খুলছেন ততবার আগুন বেরোচ্ছে। তিনি প্রচণ্ড জল খেয়ে নিলেন, 2-3 গ্লাস জল খেয়ে নিলেন, কোনো রকমভাবে আগুন নিভছে না। সেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার ব্যাপার হলো। তারপরে সেই অভিজ্ঞতার শেষে অবশ্য তিনি ওই দাদামশাইয়ের বাড়িতেই, প্রফেসর ভট্টাচার্য মামার বাড়িতেই উঠেছিলেন, সে কথাও বলা হয়েছে। রাতে খেতে বসে দাদামশাই তার খেলার প্রশংসা করলেন, কিন্তু ম্যাজিশিয়ান বুঝতে পারছেন যে তিনি কোন খেলা খেলেছেন আর আসল খেলা কারা খেলেছে। যাই হোক এই ব্যাপারটা ঘটে গেল। তখনও কিন্তু দাদামশাই আসল ব্যাপার জানতে পারেননি বা দিদিমাও জানতে পারেননি, শুধু একটা আভাস পাচ্ছেন কিছু একটা চলছে। দাদামশাইয়ের বাবা এরপরে এসছেন দোমোহানিতে। তিনি অত্যন্ত ধার্মিক মানুষ, তিনি প্রচণ্ডভাবে ধর্মবিশ্বাসী। তিনি রাম নাম জপ করেন, ধর্মকথা বলেন সবসময়।
তার আগমনের সঙ্গে সঙ্গে কমলা গিয়ে অন্য জায়গায় অন্য বাড়িতে গিয়ে বসে রইল। পালিত গিন্নি এসে বলছে যে দাদামশাইয়ের জন্য কমলা বাড়িতে থাকতে পারছে না। আর দাদামশাইয়ের একটা অদ্ভুত স্বভাব ছিল, তিনি যখনই স্টেশনে নেমেছেন, তিনি যেহেতু ধার্মিক ছিলেন, তিনি ওই প্রেতাত্মাদের একটা গন্ধ শুকতে পারতেন, মানুষ নয় যারা, তাদের একটা বিচিত্র গন্ধ পেতেন। এটা সেই সময়ের একটা ব্যাপার ছিল, যারা ধর্মকর্ম করত তারা বোধহয় একটা অনুভূতি, তাদের একটা তীক্ষ্ণ ছিল। এটাই এখানে বলতে চেয়েছেন মানে লেখক আমাদের সঙ্গে। তা গল্পকথকের দাদামশাই যিনি বাবা, তিনিও যেন স্টেশন থেকে একটা গন্ধ পেতেন। তিনি বাড়িতে এসে বৌমাকে বলছেন, একটা সন্দেহজনক গন্ধ তিনি শুনছেন, ভালো কথা নয়। এভাবেই চলছে। তা বাবা মশাই বাজারে, মানে দাদামশাইয়ের বাবা যখন বাজারে ঘাটে ঘোরেন, প্রায় বিভিন্ন মানুষ আসে, তাকে প্রণাম করে, তিনি তাকে দাঁড়াতে বলেন, গন্ধ শোকেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, কারণ তার কাছে খুব সন্দেহজনক লাগে বিষয়টা। এভাবেই দিন চলছে। এরই মধ্যে আর একটা গল্প, ছোট্ট গল্প আমাদের লেখক জানিয়েছেন যে গল্পকথকদের মানে যে গল্পকথকের মামার বাড়ি, সেখানে প্রাইভেট পড়াতে আসতেন ধর্মদাস। সেই ধর্মদাস বেটেখাটো ছোট মানুষ, একবার তিনি অভিনয় করতেন। তা একবার যাত্রাপালা অভিনয় হবে সিরাজদৌল্লা গিরিশ ঘোষের, সেখানে লুৎফা উন্নিশার চরিত্রে তার অভিনয় করার কথা। কিন্তু সেই যে দোমোহানির কথা বললাম, সেখানে প্রচন্ড ম্যালেরিয়া, জ্বর, এসবের প্রকোপ, ঝি চাকরও পাওয়া যায় না খুব একটা। তা সেখানে ধর্মদাস ম্যালেরিয়ায় পড়েছে, প্রচন্ড বিপদে পড়ল সবাই। তাহলে অভিনয়টা কি করে হবে? কিন্তু অভিনয়ের দিন দেখা গেল নির্দিষ্ট সময়ে ধর্মদাস সেই অভিনয় নিখুঁত করে গেল। মানুষ ভাবলো ধর্মদাস অভিনয় করেছে, কিন্তু ব্যাপারটা তা নয়। লুৎফা উন্নিশার চরিত্রে সেই তেনারা, মানে সেই ভূতেরা কেউ একজন এসে অভিনয়টা করে দিয়ে গেল। যখন অভিনয় শেষ করে বেরোচ্ছেন দাদামশাই, মানে বেরোচ্ছেন, তখন সমাদদারের সাথে বেরোচ্ছেন, স্টেশন মাস্টার সমাদদার। স্টেশন মাস্টার দাদামশাইকে বলছে, কিরকম ব্যাপারটা মেকআপ হয়ে গেল বলুন তো। দাদামশাই তখন তাকে চেপে ধরেছেন, কি ব্যাপার বলুন তো বিষয়টা। তখন দাদামশাইকে একটা লাইন বলেছেন, যে লাইনটা কিন্তু গল্পে খুব ইম্পর্টেন্ট লাইন। সেটা হচ্ছে, একটা নীতি কথা বলে রাখি, সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়। এটা কিন্তু গল্পের মূল নীতি তোমরা বলতে পারো। যে এই ভূতের, আমরা জানি ভূত তো মানে অশরীরী অসৎ কাজকর্ম করে, প্রেতাত্মা মানুষের ক্ষতি করে, কিন্তু এই গল্পে কোথাও আমরা এই ভূতেদের দ্বারা কোনো ক্ষতি দেখিনি। এবং এই যে সমাদদার কথাটা বললেন যে সদ্ভাব বজায় রাখলে সবার কাছ থেকেই উপকার পাওয়া যায়। আসলে আমাদের চারপাশের পরিবেশে আমরা যে খারাপ 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 বলি, ব্যাপারটা না ভেবে আমরা যদি প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক বজায় রাখি, তাহলে প্রত্যেকের সাথে কিন্তু আমরা, প্রত্যেকের থেকে কিন্তু আমরা ভালো ব্যবহারিক রিটার্ন পাই। এটাই যেন আমাদের এই গল্পের মূল বিষয় হয়ে দাঁড়ালো, মূল নীতি হয়ে দাঁড়ালো। যাই হোক, এরপর দেখা যাচ্ছে আর একটা ছোট্ট কথা, ছোট্ট ঘটনা লেখক আমাদের শুনিয়েছেন। গল্পকথকের মামা, বড় মামা একদিন একা বাড়িতে আছেন, আর কেউ বাড়িতে নেই, সবাই কোথাও বেড়াতে গেছে, আর মামাকে পড়াতে এসছে ধর্মদাস। তখন মামা হঠাৎ টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছে, বাথরুমে যাবেন, কিন্তু তার খুব ভূতের ভয়। তিনি বাইরে মানে বাথরুমের দিকে গিয়ে বললেন, এই কে আছিস? সঙ্গে সঙ্গে একজন এলো, এসে দাঁড়ালো, বলছে যে কেন, কি হয়েছে? তখন বলছে যে আমার ভূত, মানে সে ভূতের ভয় পায়, তাই জন্য ডেকেছে। সেটা শুনে সে ফিক করে হেসে ফেললো, বলছে হাসির কি হয়েছে? এবার সে বাথরুম থেকে আসার পর সে বললো যে কেন, মানে ভূতের ভয় পায়, সেই ঘটনাটা আগে সে বলেনি, সে বলেছে ভয় করে। এবার বাথরুম থেকে সে এসে যখন বললো ভূতের ভয়, সে হাসতে হাসতে বাচ্চাটা উধাও হয়ে গেল। বড় মামা বললো, তোমরা খুব ফাজিল হয়েছো। এরকম একটা ছোট্ট উদাহরণ এখানে দেওয়া হলো। এরপর এই গল্পের আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে খেলার মাঠের ঘটনা। সেখানে একটা বিশেষ ব্যাপার ঘটে গেছিল, মানে এই ভূতেরা বিশেষ বাড়াবাড়ি করে ফেলেছিল। সেটা কি? খেলা হচ্ছে দোমোহানির ফুটবল টিমের সাথে চা বাগানের টিমের। দোমোহানির ফুটবল টিমের থেকে চা বাগান শক্তিশালী, কারণ চা বাগানের টিমে সাঁওতাল আদিবাসীর দল আছে, খুব শক্তিশালী খেলোয়াড়, তারা খেলাটা এগিয়ে নিয়ে চলেছে। দোমোহানির টিম খুব একটা মানে কায়দা করতে পারছে না। হঠাৎ দেখা গেল দোমোহানির টিম ভালো খেলছে। হঠাৎ রেফারি, মানে ক্যাপ্টেন যে ছিল ওদের চা বাগানে, সে দেখতে পেল যে বোধহয় 2-4 জন বেশি খেলছে, মানে ওদের দলে 11 জন নয় 12 জন লক্ষ্য করলো। সে তখন ব্যাপারটা রেফারিকে বললো, ক্যাপ্টেন। রেফারি সেই শুনে খেলা থামিয়ে দিল, আবার লাইন করে দাঁড়ানো হলো, গোনা হলো, দেখা গেল 11 জন। আবার খেলা শুরু হলো, দেখা গেল এবার 4-5 জন যেন বেশি খেলছে। আবার রেফারি খেলা থামানো, রেফারি নিজেই এটা লক্ষ্য করেছেন। আবার গোনা হলো, আবার দেখা গেল যে না 11 জন। আবার খেলা শুরু হলো, দোমোহানি জিতছে।
ভীষণ একটা অদ্ভুত ব্যাপার। এবার পিলপিল করে সবাই যেন খেলোয়াড় নেমে পড়েছে মাঠে, অনেক খেলোয়াড় জুটে গেছে। তখন রেফারি ভালো করে লক্ষ্য করলো যে 3টে গোল যারা দিল তারা কারা দিয়েছিল, কেমন দেখতে ছিল। এরপর তারা আবার রেফারি খেলা থামিয়ে লাইন করে দাঁড় করালো দোমোহানি টিমকে এবং জিজ্ঞেস করলো এই 3টে গোল যে দিল তারা কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বিষয়টা খুব একটা ভালোভাবে বোঝাতে পারছে না এদের ক্যাপ্টেন। দোমোহানির ক্যাপ্টেন তো বুক ফুলিয়ে এতক্ষণ কথা বলছিল, এবার সে আমতা আমতা করছে। তখন রেফারি পুরোপুরি খেলা থামিয়ে দিল, খেলাটা আর এগোলো না। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার সাক্ষী রইল কে না দাদামশাইয়ের বাবা। দাদামশাইয়ের বাবাকে আমরা দেখছি এখানে স্টেশন মাস্টার যে সমাদার, সে বলছে যে ব্যাটার একটু বাড়াবাড়ি করে ফেলেছে। দাদামশাইয়ের বাবা এবারও বলছেন যে হ্যাঁ গন্ধটা খুব সন্দেহজনক, বুঝতে পারছেন তিনি কিছু একটা ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা তিনিও খুলে বলছেন না কি ব্যাপার তিনি মনে করছেন। আবার সমাদার বা আর যারা আছে তারাও ব্যাপারটা বুঝছে না। এবার এই দাদামশাই বাড়িতে এসে তার বৌমাকে বা অন্যান্যদের জিজ্ঞেস করছেন কি ব্যাপার। তিনি গত রাত্রে তামাক খাবেন মনে মনে ভাবছেন, হঠাৎ কে একজন এসে বলে বাবা ঠাকুর তামাক খাবেন, বলে সেই তামাক সেজে এসে তাকে দিয়ে গেল। তাহলে এসব কি হচ্ছে, কিন্তু এরও কোনো সদুত্তর বাড়ির লোক দিতে পারল না। এরপর এই গল্পের শেষ যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে দাদামশাইয়ের বাবার সাথে। দাদামশাইয়ের বাবা একবার বাজারে গিয়েছেন, বাজার থেকে যখন তিনি ফিরছেন শিঙি মাছ নিয়ে খালুইতে করে, শিঙি মাছ একটা খালুই থেকে পড়ে গেল। তখন তিনি খুব চেষ্টা করেও খালুইতে তুলতে পারছেন না, কাঁটা লেগে যেতে পারে ভয় পাচ্ছেন। হঠাৎ একজন সহৃদয় ব্যক্তি এসে মাছটাকে ধরে খালুইতে পুড়ে দিল। তখন দাদামশাই তার গা শুকলেন, শুকে বললেন যে গন্ধটা খুব সন্দেহজনক, কে আপনি। এই যে ভদ্রলোক যে মানে যে লোকটা তুলে দিল মাছটা, সে কিন্তু কিছু রেগে গেল না, বিরক্ত হলো না, সেও উল্টে দাদামশাইয়ের গা শুকলো, বললো গন্ধটা খুব সন্দেহজনক, কে আপনি হ্যাঁ, বলে সে হাসতে হাসতে চলে গেল। এই যে ঘটনাটা ঘটলো, এটা দাদামশাইয়ের বাবা কিন্তু ভীষণ মানে জব্দ হয়ে গেছেন, তার খুব প্রেস্টিজে লেগেছে, তার আত্মসম্মানে লেগেছে। শেষ পর্যন্ত কিনা একটা ভূত সে তার সাথে মানে এরকম একটা ফাজলামি করছে। ব্যাপারটার পর থেকে ব্যাপারটা মানে যেদিন ঘটলো তারপর থেকে যতদিন তিনি ছিলেন দোমোহানিতে ততদিন আর তার মুখে গন্ধটা খুব সন্দেহজনক শব্দটা কিন্তু আর কেউ শুনতে পায়নি। এখানেই গল্পটা শেষ হয়েছে এবং গন্ধটা খুব সন্দেহজনক একটা সার্থক ভূতের ছোট গল্প হলেও একেবারে কৌতুক প্রিয় হাস্যরসের গল্প হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আজকের সংকলিতার শেষ গল্পে আমরা আসব। গল্পটি হচ্ছে হুমায়ুন আহমেদের ছোট গল্প লোকটি, যার মূল গ্রন্থ গল্প সমগ্র। লোকটি ছোট গল্প ছাড়াও এই হুমায়ুন আহমেদের যে অন্যান্য ছোট গল্প আছে তার মধ্যে দুটো গল্পের নাম তোমাদের বলছি, সাদা গাড়ি আর দেয়াল। আজকের যে লোকটি গল্প, সেই লোকটি গল্পের নামকরণ, গল্পের চরিত্রভিত্তিক নামকরণ সম্পূর্ণভাবে একজন চরিত্রকে ভিত্তি করে নামকরণটা করা হয়েছে, কিন্তু এই গল্পে একটা বিশেষ মেসেজ আছে। সেই মেসেজটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনের মধ্যে সু এবং কু দুয়ের বাস। প্রত্যেক মানুষই কিন্তু ভালো, কার্য পরিস্থিতিতে মানুষ আস্তে আস্তে খারাপ হয়ে যায় তার কুকে জাগিয়ে তোলে বলে। আর এই সুকে যদি মানুষ জাগিয়ে তুলতে পারে বা অন্য কোনো মানুষ এসে যদি এই সুকে জাগিয়ে তুলতে পারে তাহলে কিন্তু প্রত্যেক মানুষই ভালো হয়। আমাদের আজকের গল্পের নায়ক হচ্ছে আজহারউদ্দিন খাঁ, যিনি শহরের একজন গেঞ্জি কারখানার মালিক, যার দুটি গেঞ্জির কারখানা আছে, ঢাকা শহরে 3টি বাড়ি আছে, প্রচন্ড বড়লোক ধনী, কিন্তু তিনি অত্যন্ত কৃপণ। এই কার্পণ্যের পরিচয় দিতে গিয়ে লেখক আমাদের একটা কৃপণের গল্পের উল্লেখ করেছেন, যে এক কৃপণ ছিল যে চিনিতে যে পিঁপড়ে হতো সেই পিঁপড়েগুলো আলাদা করে একটা কৌটোতে তুলে রাখতো এবং যখন চিনি শেষ হয়ে যেত ওই পিঁপড়েগুলোকে চায়ের মধ্যে ছেড়ে দিত, মিষ্টি হয়ে গেলে সেটা খেত। মানে কার্পণ্য মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার একটা উদাহরণ। এটা কিন্তু আজহারউদ্দিন খাঁ করতো না, এটা মাথায় রাখবে। এবার হচ্ছে আজহারউদ্দিন খাঁ কিরকম কৃপণ, সে খুব কম করে খায়, সে এতগুলো বাড়ি থাকা সত্ত্বেও নিজে একটা ভাড়ার বাড়িতে থাকে, 3 কামরার বাড়িতে, কিন্তু সে অন্যান্যদের বলেছে একটা 2 কামরার বাড়িতে সে চলে যাবে, সেরকম একটা বাড়ি খুঁজতে, কারণ সে একা মানুষ, কি করবে 3 কামরার বাড়ি নিয়ে। তার রাতের খাবার কি, 2টো কলা, একটা টোস্ট বিস্কিট এবং একটা সেদ্ধ ডিম।
তা একদিন ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি বাদলার দিনে রাত্রিবেলা তিনি অফিস থেকে মানে কারখানা থেকে বাড়ি এসেছেন, ডিম সেদ্ধ করতে দিয়ে হাত মুখ ধুচ্ছেন, হঠাৎ কলিং বেলে কেউ টিপলো। তিনি দরজা খুলতে তাড়াতাড়ি দরজা খুলতে আসছেন, কারণ কলিং বেল বেশিবার টিপলে বিদ্যুৎ বেশি খরচ হবে। তিনি অত্যন্ত সঞ্চয়ী, তিনি অত্যন্ত কৃপণ। তিনি তাড়াতাড়ি এসে দরজা খুলে সামনে দেখলেন 22-23 বছরের একজন যুবক। সে বলছে, আগন্তুক এসে তাকে বলছে সে একটি হিরে বিক্রি করতে এসেছে। হিরেটা কথোপকথনের মধ্যে থেকেই আমরা যেটুকু পেয়েছি তা হচ্ছে হিরেটা 127 ক্যারেট ওজন, তার পায়রার ডিমের মতো সাইজ এই হিরেটাতে পৈতৃক সূত্রে সে হিরেটা পেয়েছে। তার এই হিরেটা সে এই আজহারউদ্দিন খাঁকে দিয়ে যেতে চায়। আজহারউদ্দিন খাঁ যদি এই হিরেটা কেনে তাহলে 50 লাখ টাকা মতো সে লাভ করতে পারবে, কারণ এই হিরের দাম 1 কোটি টাকা আছে। আজহারউদ্দিন খাঁ প্রচন্ডভাবে লোকটাকে একজন ঠক জোচ্চোর বলে মনে করলো, এবং সে নিজেও কম যায় না, সে নিজে একজন ব্যবসায়ী এবং তিক্ত ব্যবসায়ী। সে কি করে এইসব লোককে জব্দ করতে হয় সে জানে, এটা মনে মনে সে ভাবলো। সে লোকটাকে জিজ্ঞেস করলো নানা রকম কথা, যেটা কি কোহিনূর হিরে না অন্য কোনো হিরে, এইসব নানান রকম কথোপকথন তার মধ্যে হলো। এরপর দেখা যাচ্ছে সে কিছুতেই কিনতে রাজি নয়, কিন্তু লোকটাও নাছোড়বান্দা। লোকটা অবশেষে ওই আজহারউদ্দিন খাঁকে বলছে যে হিরেটা আপনি রেখে দিন, 7 দিন পরে আমি হিরেটা নিয়ে যাব। এই 7 দিন ধরে আপনি হিরেটা কাছে রাখুন, মানে বুঝতে পারবেন হিরেটা আসল না নকল, এরকম একটা ব্যাপার। কিন্তু লোকটা যখন পিছন ফিরে চলে যাচ্ছে তখন আজহারউদ্দিন খাঁ তাকে ডাকতে চেষ্টা করলো, কিন্তু লোকটা হঠাৎই অদৃশ্য হয়ে যায়। তারপর যখন আজহারউদ্দিন খাঁ ওই হিরেটা বাক্সটা খুললো, কালো বাক্স থেকে হিরেটা বের হলো, সেই হিরেটা বের করে 1 মিনিট সরি হিরেটা নাড়াচাড়া করে সে দেখলো, সে কাঁচ কেটে দেখলো, কাঁচটা আয়নার কাঁচটা কেটে গেছে, কিন্তু তবুও সে অন্ধকার ঘরে হিরেটা জলজল করছে না দেখে একটু চিন্তিত হলো আর হিরেটা আসল কিনা। তখন সে তার ম্যানেজার মঈনুদ্দিনকে ডাকলো। মঈনুদ্দিন তার ম্যানেজার, সে MA পাশ করেছে, ফিজিক্সে MA। তাকে ডেকে জিজ্ঞেস করলো যে সে হিরে সম্পর্কে কি কি জানে। মঈনুদ্দিন যেটুকু জানে সেটুকু বললো, কিন্তু তাতে তার মন ভরলো না। তখন সে বললো যে হিরে কি অন্ধকারে জ্বলে? তখন মঈনুদ্দিন বললো হিরে কেন, কোনো কিছুই অন্ধকারে জ্বলে না, আলো যদি তার উপর পড়ে তাহলেই তার আলো বিচ্ছুরিত হয় তার থেকে। এরপর দেখা যাচ্ছে ওই হিরেটা সেই আজহারউদ্দিন খাঁ পাশে নিয়ে শোয়ে, তার প্রতি একটা মায়া জন্মে গেছে। 1 সপ্তাহ পার হয়ে গেল, লোকটা এলো না। 2 সপ্তাহ পার হয়ে গেল, লোকটা এলো না। তখন সেই কৃপণ আজহারউদ্দিন সংবাদপত্রে একটা বিজ্ঞাপন দিলেন যে কোনো একজন ব্যক্তি একটা দামি জিনিস আমার কাছে গচ্ছিত রেখে গেছিল, 1 সপ্তাহ বাদে আসবে বলেছিল, সে এলো না, সে যেন সত্তর এসে নিয়ে যায়। বিজ্ঞাপন বের হয়ে গেল। এরপরে দেখা গেল আরও 1 বছর কেটে গেল, কেউ কিন্তু এলো না। তখন আজহারউদ্দিন খাঁর মনে একটা বিশেষ আশা জাগলো। এর আগে বলে রাখি, এই আজহারউদ্দিন খাঁ ওই যে যুবকটা এসেছিল, লোকটা এসেছিল, তাকে জিজ্ঞেস করেছিল এই হিরেটা নিয়ে সে কি করবে, হিরেটা বিক্রি করে সে কি করবে। যুবক বলেছিল হিরে বিক্রির টাকাটা তার প্রয়োজন, তার কারণ হিরেটা তার কোনো কাজে লাগে না। তখন আজহারউদ্দিন খাঁ তাকে বলেছিল টাকাটাও তো তার কাজে লাগবে না, সে তো ব্যাংকে রেখে দেবে। তখন যুবক বলেছিল না, সে ব্যাংকে রাখার জন্য হিরেটা বিক্রি করছে না, এই টাকা দিয়ে সে অনাথ আশ্রম তৈরি করবে গরিব মানুষের জন্য, যাতে গরিব অনাথ বাচ্চারা সেখানে খেতে পারে, থাকতে পারে, লেখাপড়া শিখতে পারে, হসপিটাল তৈরি করবে। মোট কথা সাধারণ মানুষের জন্য সে কিছু করতে চায়, ভালো কাজ করতে চায়, ভালো কাজ করে সে আনন্দ পেতে চায়। এই কথাটা তার মাথায় ছিল। আজহারউদ্দিন তখন মঈনুদ্দিনকে ডেকে তার জানালো যে সেও একটা অনাথ আশ্রম তৈরি করতে চায়। সে ভাবলো যে ওই লোকটা যে কাজ করতে চেয়েছিল হিরে বিক্রির টাকায়, সে নিজের টাকায় ওই কাজটা করবে। মঈনুদ্দিন তো এতদিন মানুষটাকে খুব কৃপণ একটা বাজে মানুষ ভাবতো, এবার লোকটার মধ্যে একটু পরিবর্তন দেখে, মহানুভবতা দেখে তার চোখে জল এসে গেল। সে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। যাই হোক, অনাথ আশ্রম তৈরি হলো। এরপর অনাথ আশ্রমের তৈরি হওয়ার পর একটা হসপিটালও তৈরি হলো, তারপরে যেন স্কুল তৈরি হলো। এই করতে করতে ওই আজহারউদ্দিন খাঁর মধ্যে একটা নেশা লেগে গেল, মানে মানুষের উপকার করবার নেশা। এটাই কিন্তু লেখক আমাদের বলতে চাইছেন যে সব কাজেরই একটা নেশা আছে, খারাপ কাজেরও যেমন নেশা আছে, ভালো কাজেরও কিন্তু নেশা আছে। তুমি খারাপ কাজ করে সেই নেশাটা না করে তুমি যদি ভালো কাজ করে নেশা করো, তাহলে সমাজের কাছে তুমি একজন ভালো মানুষ হবে, সমাজের একজন উপকারী মানুষ হবে, এবং তুমিও শেষ পর্যন্ত অমর হয়ে মানুষের কাছে রয়ে যাবে, মানে তোমার মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখবে। এটাই যেন এই গল্পের মেসেজ। তা যাই হোক, এরপর দেখা যাচ্ছে প্রচুর কিছু তৈরি করা হয়েছে। 10 বছর কেটে গেছে। একদিন আর একটা ঝড় বাদলের দিন ওই ভদ্রলোক আবার এসেছে, সেই 22-23 বছরের যুবকটিকে আবার দেখা গেছে। এখানে লক্ষ্য করো, সেই যুবকটি কিন্তু 10 বছর পর পরিবর্তিত হয়ে এসেছে এমন কথা লেখক বললেন না।
আবার লেখক বলেছেন সেদিন যুবককে ডাকতে গেছিল মানে আজহারউদ্দিন খাঁ, যুবক অদৃশ্য হয়ে গেছিল। আজও কিন্তু দেখা যাবে যুবক শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে যাবে অন্ধকারে। তার আগে যে কথোপকথনটা হলো, আজহারউদ্দিন খাঁকে সে বলছে আপনি ভালো আছেন, সে বলছে হ্যাঁ ভালো আছি, এবং এই কাজটার জন্য ধন্যবাদ জানাচ্ছে যে তিনি যদি যুবক যদি তাকে এই হিরেটা না দিয়ে যেত তাহলে হয়তো তার এই ভালো মানুষ হওয়া হতো না, এবং এই কাজের যে আনন্দ সেই আনন্দটা সে পেত না। মানে এই কাজ করে যে আনন্দ পাওয়া যায়, ভালো থাকা যায়, এই অনুভূতিটা সে বোধহয় বুঝতে পারতো না। তখন হিরেটা সে ফেরত চায় যুবকটা, সেই হিরেটা সে ফেরত দিয়ে দেয়। যুবকটা বলে এর কাজ শেষ হয়ে গেছে আপনার কাছে, আপনার জন্য এটার আর কোনো প্রয়োজন নেই, এর জন্য আবার অন্য কোনো ব্যক্তির কাছে তাকে যেতে হবে, অন্য কোনো ব্যক্তি হয়তো এটা আবার কাজে লাগবে। এই যে কথাটা, এই কথাটার মধ্যে দিয়েই আমরা বুঝতে পারি ওই যুবক আর কেউ নয়, সেই আজহারউদ্দিন খাঁর ভেতরের বিবেক, যে বিবেকটা সেই ঝড় বাদলের রাতে জেগে উঠেছিল। সেই জন্যই কিন্তু প্রথম দিনের ঝড় বাদলের পরে আবার শেষের দিনেও ফিরে এলো আর এক ঝড় বাদল। অর্থাৎ সেই বিবেক চেতনা যে জেগে উঠেছিল তার মধ্যে, সেটা আমরা বুঝতে পারছি। সেই বিবেক, সেই চৈতন্য বোধ আজহারউদ্দিন খাঁর সেই কৃপণ মানুষটাকে, কৃপণ যে ছিল সে কিন্তু আরো কৃপণ হয়েছে। সে আগে দুবেলা খেত, এখন একবেলা খায়, কিন্তু সে কার্পণ্য করে যে টাকাটা রাখে সে টাকাটা সে ব্যাংকে জমায় না, সে টাকাটাকে সে অকাজে মানে জমিয়ে রাখে না অকারণে, সেই টাকাটা সে সৎকর্মে ব্যয় করে এবং সেই কাজের একটা আনন্দ অনুভব করে। সেইটাই হচ্ছে আমাদের আজকের গল্পের মূল বিষয়। এই লোকটি গল্প কিন্তু একবারে সার্থক একটি ছোট গল্প। তাহলে চলো আমাদের আজকের যে সংকলিতার ছোট গল্পের যে একটা সমস্ত মানে একটা ভিডিওর মধ্যে যে বিষয়টা তোমরা পেলে, আমি বিশ্বাস করি বিষয়টা থেকে তোমরা অত্যন্ত উপকৃত হবে। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব সংকলিতার কবিতার এরকমই আর একটা ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।